আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। তোমাদের সাথে মোস্ট প্রবাবলি আমার হচ্ছে আজকে প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা। এর আগে আমরা অলরেডি আহ আমার ক্লাস না করে থাকলেও অন্যান্য কিছু ক্লাস হয়তো তোমরা করছো, ফিজিক্স, জিওলজি, কেমিস্ট্রি ক্লাস করছো। আজকে আমরা বোটানি ক্লাস করব। তো তোমাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেই একটা প্যাটার্ন গভর্নমেন্ট রেডি করে দিছে, যে একটা শর্ট সিলেবাস প্রিপেয়ার করছে, ওই শর্ট সিলেবাসের আদলেই মেনলি আমরা পড়ানোর চেষ্টা করতেছি। আর ওই শর্ট সিলেবাস গুলোর মধ্যে যে সিলেক্টেড অধ্যায়গুলো রাখা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে, তার মধ্যে উদ্ভিদ প্রজনন হচ্ছে একটা। এখন পুরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের মধ্যে কিন্তু মোরলেস সব চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, এবং দেখা গেছে সব চ্যাপ্টার থেকেই কম বেশি করে প্রশ্ন আসতো। হ্যাঁ, প্রতি চ্যাপ্টার থেকে যে একটা করে আসবে এমন কোনো কথা ছিল না, কিছু থেকে একাধিক আসতো, কিছু থেকে কোনো বছর আসতো না, কোনো বছর আবার আসতো। এইভাবে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকতো। কিন্তু একটা জিনিস অবাক করার মতো যেটা, সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের জন্য যে কয়টা অধ্যায় সিলেক্ট করা হয়েছে, সেই কয়টা অধ্যায় থেকে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতো। মানে এরকম নাই যে এই বছর আসছে তো পরের বছর আসবে না, এরকম হয় নাই। যে কয়টা অধ্যায় রাখা হয়েছে এই কয়টা অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন আসছে। ইনফ্যাক্ট এখানে এমন দুটো অধ্যায় আছে যে দুইটা থেকে একাধিক প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে। যে একটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব এবং আরেকটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ আমরা সামনেই নেক্সট হয়তো এই ক্লাসটা হয়ে যাবে, আমি তোমাদের নিয়ে নিব। তো মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষার সিলেবাস কমে আসছে কিন্তু প্রশ্নের সংখ্যা কিন্তু কমানো হয় নাই। প্রশ্ন কিন্তু 100-100ই রয়ে গেছে, মানে 100টার উপরই তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হবে। তাহলে পরে যেটা সেটা হচ্ছে, আগে মনে করো উদ্ভিদ বিজ্ঞানের 12টা অধ্যায় থেকে 12টা থেকে 13টা প্রশ্ন আসতো। এখন 5টা অধ্যায় থেকেই এই 12টা প্রশ্ন আসবে। তার মানে অবশ্যই তুমি যত পড়া কমে আসুক না কেন, এখন ওই অধ্যায়গুলাকে আরো বেশি এমফেসাইজ বা আরো বেশি গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। কেন? কারণ ওই অধ্যায়গুলা থেকে একটা সময় যখন মনে করো আমরা ধরতাম যে উদ্ভিদ প্রজনন থেকে সবসময় একটা করে প্রশ্ন আসতো, একটা মানে একটা ফিক্সড। এই কারণে আমরা কিছু সিলেক্টেড জায়গা আছে ওইগুলা বলে দিতাম, ওইগুলা থেকেও একটা করে কমন পড়ে যেত। কিন্তু এখন যেহেতু এখান থেকে একাধিক, মানে কি হয়, দুইটা বা তিনটাও প্রশ্ন চলে আসতে পারে। তার মানে তোমার কি যত ছোটই হোক না কেন চ্যাপ্টারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। কারণ ভর্তি পরীক্ষাগুলায় এরকম হয় না যে কম্পিটিশন, যে কেউ তোমার চেয়ে 2 মার্ক বেশি পাইছে আর তুমি তার চেয়ে 2 মার্ক কম পেয়ে পিছিয়ে গেছো, এরকম হয় না। ভর্তি পরীক্ষায় কম্পিটিশন হয় সব পয়েন্ট ফ্র্যাকশনে। ঠিক আছে, 0.25, 0.5, জাস্ট এই কিছু ফ্র্যাকশনের কারণে হচ্ছে চান্স পায় না। এমনও রেকর্ড গেছে যে মনে করো তোমার এই সোহরাওয়ার্দী মেডিকেল থেকে শুরু করে সিলেট ওসমানী মেডিকেল পর্যন্ত 0.25 ফ্র্যাকশনেই হচ্ছে পুরো নাম্বার শেষ। মানে এই সিট গুলা যারা যারা পাইছে সবার মনে করে দেখা গেছে যে সাপোজ কারো যদি 80 মার্কে ময়মনসিংহ মেডিকেলের যে ফার্স্ট হয়েছে, মানে 1 নম্বরে আছে, যা দেখো সিলেট ওসমানীর যে লাস্ট, তার মার্ক ছিল 79.25 বা 79.5। তার মানে দেখো কি কম ফ্র্যাকশনের মধ্যে কি বিশাল সংখ্যক সিট গুলা নাই হয়ে যায়। তার মানে কি তুমি যদি এরকম ছোটখাটো মিস্টেক করো, ওই নাম্বারটা তো বাদ যাই, তার পাশাপাশি ভর্তি পরীক্ষায় কি একটা নেগেটিভ মার্কিং থাকে। মানে তুমি প্রতি 4টা ভুল করলে তোমার 1 মার্ক পুরোপুরি চলে যায়। আর একটা ভুল করলে তাহলে কি 0.25 করে তোমার প্রাপ্ত নাম্বার থেকেও মাইনাস হয়। তাহলে এই কারণে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে যেই নলেজটাই আমি নেই না কেন, এই নলেজটা যেন আমি পুরোপুরি নিতে পারি। কোনো আধা খাসরা নলেজ দিয়ে ভর্তি পরীক্ষায় যাওয়াটা আসলে বোকামি। কেন? ওই যে আধা খাসরা নলেজ নিলে যেটা হয় যে তোমার প্রশ্ন দেখে মনে হয় তুমি সবই পারো সবই পারো, কিন্তু তুমি স্পেসিফিক জানো না। তুমি তো আন্দাজে ঢিল মেরে অভ্যস্ত। অপশন তো একটা না, অপশন তো চারটা। চারটা অপশনের মধ্যে দেখবা কি সবই পরিচিত, কোনটা দিব কোনটা দিব না এই করতে যে একটা আন্দাজে ঢিল মারবা, দেখবা ভুলও হবে, নাম্বার তো পাইলাই না, উল্টা যা পাওয়ার ছিল ওইখান থেকেও কিছু কমে গেল। ঠিক আছে, এই কারণে আমার কথা হচ্ছে যেই টপিকটাই আমরা পড়ি না কেন, ওই টপিকটা আমরা একদম পুরাপুরি গুছায় পড়ে ফেলবো। ঠিক আছে?
তো আসি আমরা উদ্ভিদ প্রজনন। সত্যি কথা, বইয়ের মধ্যে খুবই ছোট একটা চ্যাপ্টারের মধ্যে এটা একটা ব্রায়োফাইটা টেরিডোফাইটার পরে আমার মনে হয় সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটাই বইয়ের মধ্যে সবচেয়ে ছোট। কিন্তু দেখবা আজকে এই চ্যাপ্টারের মধ্যে কি পরিমাণ ইনফরমেশন আছে এবং কি পরিমাণ উদাহরণ আছে। তো আমি চেষ্টা করবো এই উদাহরণগুলো তোমাদেরকে যেভাবে সম্ভব মনে রাখানো যায়। একটু টেকনিক বেশি হবে, এই কারণে যেখানে তো উদাহরণ বেশি মনে রাখার জন্য তাহলে টেকনিকও বেশি হবে। এই কারণে কি করতে হবে, চর্চা। চর্চা ছাড়া আসলে এর কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, তোমাকে অবশ্যই বেশি বেশি আহ করতে হবে চর্চা। এখন আসি আমরা যেটা কথা, সেটা হচ্ছে তোমার একজন কোশ্চেন করছিল মাত্র, আমি দেখলাম যে ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কিনা। আচ্ছা, এটা তুমি একটা ভালো প্রশ্ন করছো, কিন্তু এটা নিয়ে আসলে 100% গ্যারান্টি দিয়ে না বলতে পারলেও 95% নিশ্চয়তা দেওয়া যাচ্ছে যে শর্ট সিলেবাসের উপরই পরীক্ষায় প্রশ্ন হবে। কেন বলছি, কারণ তোমার জন্য তো সাডেনলি ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য রাখা হইলো মাত্র শর্ট সিলেবাস। তার মানে কি তোমাকে একাডেমিক্যালি তো শর্ট সিলেবাসটাই পড়াইছে। তোমার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমরা কোচিং সেন্টার না, তোমার শিক্ষা প্রতিষ্ঠান তো তোমাকে শর্ট সিলেবাসের পড়াইছে। তোমার শিক্ষা প্রতিষ্ঠান তো তোমাকে আর বাকি অধ্যায় পড়ায় নাই। সুতরাং মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু তোমাকে যে জিনিসগুলা টিচাররা একাডেমিক লেভেলে পড়াই নাই, সেই জিনিস থেকে তো সরকারও কোনোদিন মানে বোকামি করবে না যে জায়গাগুলো থেকে প্রশ্ন করবে। ঠিক আছে, এই কারণে তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে তোমার ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাস থেকেই হবে। ওকে, আমরা কথা না বাড়াই, আমরা পড়া শুরু করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা তো বাই দিস টাইম ক্লাস করার ক্ষেত্রে হয়তো একটু আইডিয়া পাইছো যে যখন আমরা ক্লাস নেই, তো ক্লাস চলাকালীন তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো, সবসময় এগুলো চোখে পড়ে না। ঠিক আছে, যখন চোখে পড়ে আমি চেষ্টা করি যে সাথে সাথেই তোমার এটা এক্সপ্লেন করে দেওয়ার। কিন্তু যদি আমার চোখে না পড়ে, তোমরা করবা কি, সুন্দর মতো তোমাদের যে পার্টিসিপেন্ট ওই বাটনটা ক্লিক করবা, ক্লিক করে সার্চ অপশনে Q&A লিখবা। কি লিখবা? Q&A। Q&A লিখলেই দেখবা একজন আপুর নাম আসবে। আহ উনি হচ্ছে তোমার কিউএনএ লিখলে উনাকে হচ্ছে তোমরা কোশ্চেন করবা। যদি দেখো যে একটা কোশ্চেন করার পরে আমি ওটা অ্যান্সার দিচ্ছি না বা হয়তো আমার খেয়াল নাই, তাহলে ওই আপুকে কোশ্চেনটা করবা, সে তোমাকে হচ্ছে এই জিনিসগুলো সুন্দর মতো এখানে এক্সপ্লেইন করে দিবে। এই জিনিসটা কেন আমরা করি, কারণ হচ্ছে মনে করো আমরা তো একটা ফ্লোর মধ্যে থাকি পড়ানোর সময়। তো হুট করে তুমি যখন আমার একটা প্রশ্ন করো, অনেক সময় একটা ইন্টারাপশন হয়, তখন আমাদের নিজেদেরই, যেহেতু অনলাইনে পড়াচ্ছি, তখন অনেক সময় একটা মনে করো ফ্লো থাকে, ফ্লোটা যদি ছুটে যায় তখন আবার ক্লাসটা নিজের কাছে খারাপ লাগে। এই কারণে হচ্ছে আমরা এই সিস্টেমটা করছি। ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, আসি আমরা পড়াই। দেখো, আহ তোমরা কোন বই ফলো করবা, খুবই ভালো একটা প্রশ্ন এবং খুব ভালো একটা উত্তরও দেওয়া হয়েছে। দেখো, তোমাদেরকে বলা হয়েছে আবুল হাসান স্যারের বই ফলো করবা, এবং অবশ্যই আমিও ওইটাই বলবো যে তোমাদের জন্য বই কোনটা পড়তে হবে, হাসান স্যারের বই। কিন্তু আমি অনেক সময় তোমার ক্লাস নেওয়ার সময় দেখবা আমি কিছু স্লাইড তৈরি করব, যেগুলো হয়তো একদম বই থেকে নেওয়া, কিছু আবার আমার নিজের লিখে বানানো। তো ওই ক্ষেত্রে তোমরা কোশ্চেন করবা না যে এটা কোন বই থেকে নিছেন কি না নিছেন, তুমি পড়বা হাসান স্যারের বই। তুমি কি পড়বা, হাসান স্যারের বই। এবং আমরা তো ক্লাস শেষে আমাদের যে একাডেমিক ম্যাটেরিয়ালের উপর আমরা ক্লাস নেই, এই ম্যাটেরিয়াল গুলো তোমাকে অনলাইনে প্রোভাইড করতেছি। সুতরাং আমি যদি এক দুইটা তথ্য অন্য বই থেকে নেইও, আমার মনে হয় না এতে খুব বেশি সমস্যা হবে। কেন? কারণ আমি এক দুইটা তথ্য দরকার দেখেই খালি অতটুকু বই থেকে আনছি। আর যদি বাকি অংশটা পুরো বই দরকার থাকতো, তাহলে আমি আমার লেকচারটা বানাইতামই এমন ভাবে যেন তোমাকে আমি পুরো বই প্রোভাইড করি। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবা যে আমার ক্ষেত্রে আমি তোমাকে বলবো না সেকেন্ড অল্টারনেট রাইটারের বই আপাতত এই অধ্যায়ের ক্ষেত্রে পড়তে। এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি হাসান স্যারের বই 100% পড়বা। আর আমি যে তোমাকে ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করবো ক্লাস শেষে, ওইটা তুমি দেখবা, বাস, আর কোনো কিছু দরকার নাই। ঠিক আছে? কেন? কারণ বললাম, আচ্ছা, দেখো, আমরা লেকচার শিট তো প্রোভাইড করি না, আমরা তোমাদের জন্য কম্পেনিয়ন বুক প্রোভাইড করি। যেটা হচ্ছে আমরা একটা মানে যদি ব্রাঞ্চ খুলে তোমাদের ব্রাঞ্চের ব্রাঞ্চ থেকে তোমরা কালেক্ট করতে পারবা। বা যদি দেখি খোদা না করুক আবার কোনো একটা লকডাউন হয়, তাহলে আমরা হয়তো কুরিয়ারের মাধ্যমে এটা তোমাদের পৌঁছে দিব। এবং এডিশনের ব্যাপারটা যেটা আমি সবসময় প্রেফার করি, একদম ব্র্যান্ড নিউ এডিশনটা পড়াশোনা করার জন্য। ঠিক আছে, ব্র্যান্ড নিউ এডিশন কেন পড়বো, কারণ মনে করো তোমাকে আমি প্রশ্ন করতে দিচ্ছি ভর্তি পরীক্ষার, আর আমি যদি তোমাকে একটা পুরাতন বই দিই, তাহলে স্বাভাবিক তুমি মন খারাপ করবে। একটা প্রশ্ন করবো এমনি মেজাজ মেজাজ খারাপ, রেগুলার কাজ বাদ দিয়ে প্রশ্ন করতে হবে, তারপর দিচ্ছে একটা পচা পুরান গন্ধওয়ালা বই। তাহলে কি করতে হবে, অবশ্যই সরকার যখন কাউকে প্রশ্ন করতে বলে তখন তার জন্য বাজার থেকে সৌজন্য সংখ্যা কপি গুলা পাঠানো হয়। এবং সৌজন্য কপি কখনো পুরাতন হয় না, সৌজন্য কপি সবসময় কি হয়, একদম লেটেস্ট বা ব্র্যান্ড নিউ হয়। এই কারণে আমি প্রেফার করি যে ভর্তি পরীক্ষার জন্য, যে ভর্তি পরীক্ষার 1 মাস আগেও যদি কোনো এডিশন আসে তাহলে ওইটা পড়তে হবে। কিন্তু ভর্তি পরীক্ষার 7 দিন আগে যদি কোনো এডিশন আসে, তাহলে আসলে এটা পড়ার দরকার নাই। তার মানে কি, নতুন এডিশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, যদি সম্ভব হয় কিনে রাখবা। এইটা আমি যে তোমাকে প্রথম স্লাইড যেটা আমি আনছি, এটা কিন্তু হাসান স্যারের বইয়ের না। প্রথম স্লাইডটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ের।
ঠিক আছে? আচ্ছা, এটা আনছি কেন? কারণ সুন্দর মাথায় রাখবা। দেখো, প্রজনন কাকে বলে কি না বলে এগুলো এখন আর তোমার ভর্তি পরীক্ষায় জিজ্ঞাসা করবে না যে সংজ্ঞা লেখো। এটা সবাই জানে যে ফার্টিলাইজেশন, রিপ্রোডাকশন বা প্রজনন আলটিমেটলি কি? আলটিমেটলি সিম্পল কথা, নেক্সট জেনারেশন তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে? এখন সেটা মানুষের ক্ষেত্রেও হইতে পারে, সেটা উদ্ভিদের ক্ষেত্রেও হইতে পারে, সেটা গরু ছাগলের ক্ষেত্রেও হইতে পারে। তার সিম্পল কথা কি, নতুন প্রজনন বা নতুন প্রকরণ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে, বা নতুন বংশধর তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি? প্রজনন। আর আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রজনন প্রকারভেদ। কয় প্রকার? 2 প্রকার। সেটা যেই বই থেকেই প্রশ্ন করুক না কেন, তোমার মনে রাখতে হবে উদ্ভিদ প্রজনন সবসময় কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল, মানে হচ্ছে যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। এবং যৌন প্রজনন মানে আমাদের কি সৃষ্টি করার দরকার পড়বে? আমাদের গ্যামিট সৃষ্টি করার দরকার পড়বে। তার মানে যখন দুইটা গ্যামিট, এবং আবার সমধর্মী হইলে হবে না, অবশ্যই সেটা বিপরীতধর্মী হতে হবে। তার মানে বিপরীত যৌনধর্মী দুইটা গ্যামিটের মিলনের ফলে যে বংশধর উৎপাদন পদ্ধতি, এটাই হচ্ছে যৌন প্রজনন। এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন দেখো, যে তোমাকে প্রশ্ন করতে পারে জীবের মুখ্য প্রজনন পদ্ধতি কোনটা। তুমি মনে রাখবো মুখ্য প্রজনন পদ্ধতি হচ্ছে যৌন জনন। মুখ্য প্রজনন পদ্ধতিটা কি? যৌন জনন। আচ্ছা, এখন যৌন প্রজননের সুবিধা কি? বংশ বিস্তারের পাশাপাশি বিবর্তনে ভূমিকা রাখে। তো তোমাকে যদি বলে যে এই যৌন জননের গুরুত্ব কি, তুমি বলবা এটা বংশ বিস্তারেও হেল্প করতেছে, পাশাপাশি এটা কিসে হেল্প করতেছে? বিবর্তনেও হেল্প করতেছে। এখন আরেকটা কি জনন আছে? অযৌন জনন। তাহলে এখানে কি গ্যামিট হবে না? এখানে যেটা হয়, এটা করে কি, উদ্ভিদ অনেক সময় নিজের বডির কোনো পার্টস ব্যবহার করে, আবার সে বিশেষ প্রয়োজনে স্পোর বা রেণু তৈরি করে। এই যে জনন পদ্ধতি, এটাই হচ্ছে অযৌন জনন পদ্ধতি। দেখো এখানে বলছে কিছু কিছু উদ্ভিদে গ্যামিটের মিলন ছাড়াই দেহের অংশ বিশেষ হতে সরাসরি বংশধর উৎপন্ন হতে দেখা যায়। এদেরকে আমরা কি বলি? অযৌন জনন বলে থাকি। ওকে? তার মানে তুমি যৌন এবং অযৌন জনন তোমাকে শেখানো হয়ে গেল। তুমি এখন একটা নতুন টার্মিনোলজি শিখবা। এটা কিন্তু প্রজননের পার্ট না। কোন সেন্সে আমি বলি, তোমাকে যখন বলবে প্রজননের পার্ট কি, তুমি চিন্তা করবা যৌন এবং অযৌন। আমরা এখন একটা জিনিস পড়বো যেটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। আমরা এখন একটা জিনিস পড়বো যে জিনিসটার নাম কি? পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস হচ্ছে কার পার্ট? এই পার্থেনোজেনেসিস হচ্ছে যৌন জননের পার্ট। এই পার্থেনোজেনেসিস কার পার্ট? যৌন জননের পার্ট। দেখো কেন? কারণ এখানে গ্যামিট তৈরি হবে। কথাটা খেয়াল রেখো, গ্যামেট তৈরি হবে, কিন্তু এখানে দুইটা গ্যামেটের কোনো ফিউশন বা মিলন হবে না। মানে কি, এখানে কোনো নিষেক দরকার নাই। তাহলে দেখো লাইনটা দেখো, সুন্দর মতো লেখা আছে যে যৌন জননে বংশ বিস্তারকারী অনেক উদ্ভিদে নিষেক ছাড়াই ডিম্বাণু হতে ভ্রূণ উৎপন্ন হয় এবং নতুন বংশধর উৎপন্ন করে। তাহলে মাথায় রেখো যে নিষেক ছাড়াই ডিম্বাণু হতে ভ্রূণ, এই কথাটা ইম্পর্টেন্ট। তার মানে গ্যামিট কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে না? নিষেক। এই পদ্ধতিটাকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলা হয়। তার মানে এই পার্থেনোজেনেসিস বা অপুংজনি, এটা কার পার্ট? এটা হচ্ছে যৌন জননের একটা পার্ট। ঠিক আছে? এটাকে তুমি বলবা না এটা উদ্ভিদ। তোমাকে যদি কোনোদিন প্রশ্ন করে উদ্ভিদ প্রজনন 3 প্রকার, 1 যৌন জনন, 2 অযৌন জনন, 3 পার্থেনোজেনেসিস, তুমি কিন্তু এটাকে সত্য বলবা না। তুমি সবসময় মনে রাখবা প্রজনন কয় প্রকার? 2 প্রকার। প্রজনন কয় প্রকার? 2 প্রকার। আর প্রজননের গুরুত্ব কি তোমার বইয়ে এরকম দেওয়া আছে, এটা রিডিং করবা। এটা এমন আহামরি কিছু না মুখস্থ করার জন্য, এটা জাস্ট রিডিং পড়লেই হবে। এখন আমরা যে পেজটা আনছি, এই পেজটা হচ্ছে তোমার হাসান স্যারের বই, তোমাদের বই যেটা আছে। ঠিক আছে? যে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া, এই প্রজনন প্রক্রিয়া, এটা শারীরতাত্ত্বিক ব্লা 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 লেখা আছে, এগুলো আমাদের লাগবে না। তোমার খালি মনে রাখতে হবে ভ্রূণ বিজ্ঞান, যেহেতু এখানে আলোচনা হইতেছে উদ্ভিদের ভ্রূণ টুন নিয়ে। ভ্রূণ ইংরেজি হচ্ছে এমব্রায়ো। তাহলে ভ্রূণ বিজ্ঞান কি? এমব্রায়োলজি। তাহলে কার পড়তেছে? উদ্ভিদের। তাহলে এটা কি এমব্রায়োলজি হবে? প্ল্যান্ট এমব্রায়োলজি। মানে উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান বা কি? প্ল্যান্ট এমব্রায়োলজি। এইখানে দেখো আমি একটা জিনিস বক্স করছি, যে প্রজননের প্রকারভেদ, যে কয় ভাগে বা কয় প্রকার? 2। কিন্তু এইখানে আকামটা করছে, দেখো কি করছে। এখানে 1 দিয়ে লিখছে যৌন প্রজনন, 2 দিয়ে লিখছে অযৌন প্রজনন, আবার বাহাদুরি করে লিখছে 3 নাম্বার দিয়ে অন্য এক ধরনের প্রজনন দেখা যায়, যেটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। যতই 1 2 3 দিয়ে আলাদা করে লিখুক না কেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে লাইনে কি বলছে। যে লাইনের মধ্যে কিন্তু বলছে যত যাই বলুক প্রকারভেদটা কয় প্রকার বা কয় ভাগে ভাগ করা গেছে? 2। কয় প্রকার বা কয় ভাগে ভাগ করা গেছে? 2। ঠিক আছে? দেখো একজন কিন্তু অলরেডি দেখলাম যে ওখানে লিখেও ফেলছে যে হাসান স্যারের বইয়ে 3 প্রকার আছে। কোথায়? হাসান স্যারের বইয়ে কিন্তু লাইন কোথাও লেখা নাই 3 প্রকার। উনি 1 2 3 এভাবে লিখছে। কোন ডাক্তারের যে প্রশ্ন করবে, সে খায় কাজ নাই যে ভিতরে কিভাবে কি লিখছে এইভাবে দেখে গুনে গুনে প্রশ্ন করবে। তারা সবসময় লাইনকে প্রায়োরিটি দিবে। ঠিক আছে? এই কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোনো তথ্য বোঝার চেয়ে আগে মুখস্থ করা লাগে।
ঠিক আছে, বোঝার চাইতে মুখস্থ করা লাগে। আমি তোমাকে আমাদের একটা উদাহরণ দিই, আমার নিজের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল। আমাদের সময় মনে করো আমরা ফিজিক্সের 3টা বই ছিল, 3টা বই পড়তাম। তপন স্যার, তফাজ্জল স্যার, আর হচ্ছে তোমার ইয়া স্যার, ইসাক স্যার বইটা মেইন পড়তাম আমরা। তো খুবই ইজি একটা টার্ম ছিল, সেটা হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণের প্রকারভেদ আমরা যখন পড়তাম, আমাদের বইয়ে ইসাক স্যারের বই ছিল ঘর্ষণ প্রধানত 2 প্রকার, তপন স্যারের বই ছিল ঘর্ষণ বিশেষত 3 প্রকার, আর তফাজ্জল স্যারের বই ছিল ঘর্ষণ মূলত 4 প্রকার। দেখো, 2ও আছে, 3ও আছে, 4ও আছে। তার মানে কি, যারা এক বই পড়ে গেছে তারা কিন্তু আসলে ওই প্রধানত, বিশেষত, মূলত এই 3টা শব্দের মাহাত্ম্য বুঝবে না। কিন্তু আমরা যারা মনে করি একটু কষ্ট করছিলাম, 3টা বই পড়ছিলাম এবং অন্যান্য বই এক বই নিয়ে আসছিলাম, কারণ আমাদের সময় তো কম্পানিয়ন বুক টুক কিছু ছিল না, তখন কষ্ট করে নিজেদের বই দেখে দেখে পড়তে কারণে আমি ধরতে পারছিলাম যে হ্যাঁ 2 কখন 3 কখন 4। আমার পরীক্ষায় তো প্রশ্ন ছিল ঘর্ষণ মূলত কয় প্রকার, আমি তো সুন্দর মতো অ্যান্সার দিছি 4। নেটটা মনে ডিস্টার্ব করতেছে, আমি একটু মোবাইলটা রাখা। তো পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে এত সহজ একটা প্রশ্ন আসলো, তুই 4 প্রকার দিলি, ভুল করলি। কারণ ওরা তো সবাই তোমার মনে করো ইসাক স্যার পড়ছে, ওদের তো মনে করো 2 প্রকারে ওরা ফিক্স যে না এটা তো 2 প্রকারই হবে, এটা তো 4 প্রকার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি ওই দিন আর কোনো কথা। দেখো এখন মনে হয় ঠিক হয়েছে। তো যেটা বলতেছিলাম যে একটা সিম্পল জিনিস, আসলেও সিম্পল জিনিস, প্রকারভেদ থেকে প্রশ্ন, আমরা এটাকে সিম্পলি কাউন্ট করি, কিন্তু এটাও কি দেখো যে জাস্ট ওই আগের যে তোমার মনে করে একটা বিশেষণ, এই বিশেষণের কারণে অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি এখন আলটিমেটলি ঘর্ষণ কয় প্রকার এই জিনিসটা বুঝে তুমি পরে ভর্তি পরীক্ষা অ্যান্সার দেওয়ার চেয়ে আগে তুমি যদি মুখস্থ করে জিনিসটা অ্যান্সার দিতে, তাহলে তোমাকে হেল্প করছে। এটাই কথা, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কারণে যেটা দেখা গেছে যে মুখস্থ বিদ্যা যার আছে তার হচ্ছে একটু চান্স পাওয়ার ক্যাপাসিটি ভালো। তার মানে এই না যে মুখস্থ করতে পারে না সে চান্স পাবে না, এমনও না, কিন্তু একটু মুখস্থ করার উপর জোর দিতে হবে তোমাকে, কারণ আলটিমেটলি তুমি ডাক্তার হবা, ডাক্তারি পাশ করতে গেলেও প্রচুর মুখস্থ করতে হবে, রোগী দেখতে গেলেও তো তোমার ওষুধের নাম প্রচুর মুখস্থ রাখতে হবে। তাহলে আলটিমেটলি মুখস্থের কিন্তু কোনো বিকল্প নাই, এই কারণে এখন থেকেই মুখস্থ চর্চাটা করে ফেলা ভালো। তার মানে তোমাকে যেভাবেই যা বলুক না কেন, তুমি সবসময় মনে রাখবা এই যে প্রকার ভেদের ব্যাপার স্যাপার, সেটা সবসময় কয় প্রকার, 2 প্রকার। প্রজনন নিয়ে যাই বলবে, প্রকারভেদ কয় প্রকার, 2 প্রকার। আচ্ছা, এখন চলে আসো আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। যেহেতু আমরা যৌন প্রজনন বললে আবৃতবীজী কাউন্ট করবো, কারণ তারাই হচ্ছে আইডিয়াল, কারণ তাদেরই পুংগ্যামিট স্ত্রীগ্যামিট সুন্দরভাবে তৈরি হয়। তো দেখো এখন আমার তো কি তৈরি করতে হবে, আমার হচ্ছে একটা ডিম্বাণু লাগবে, আমার একটা শুক্রাণু লাগবে। এখন ডিম্বাণুটা কোথা থেকে আসবে, শুক্রাণুটা কোথা থেকে আসবে, সেটাকে জানতে হবে। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণুটা আসে হচ্ছে ডিম্বক থেকে। ডিম্বাণুটা আসে কোথা থেকে, ডিম্বক থেকে। আর ডিম্বকটা আসে কোথা থেকে, গর্ভাশয় থেকে। এই ডিম্বক কোথা থেকে আসছে, গর্ভাশয় থেকে। ঠিক তেমনি শুক্রাণুটা আসে হচ্ছে পরাগরেণু থেকে, আর পরাগরেণু আসে কোথা থেকে, পরাগধানী থেকে। এগুলো কিন্তু জানতে হবে যে ডিম্বাণু আসে ডিম্বক, ডিম্বক আসে গর্ভাশয়, শুক্রাণু আসে পরাগরেণু, পরাগরেণু আসে পরাগধানী থেকে। তার মানে আলটিমেটলি এই জিনিসগুলো কই থাকে, একটা আবৃতবীজী উদ্ভিদের ফুলের মধ্যে থাকে। কারণ আবৃতবীজী উদ্ভিদের ফুল হচ্ছে এই তোমার স্ত্রীকেশর বলো বা গর্ভাশয় বলো, এগুলাকে ধারণ করে, যেটা আমরা নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ যেদিন পড়বো ওই দিন আরো ক্লিয়ার ভাবে শিখবো। এই কারণে বলা হয় ফুল হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত একটা বিটপ। ফুল হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত কি, বিটপ। বিটপ কি একদম সোজা সাপটা কথা হচ্ছে, বিটপ হচ্ছে এক ধরনের চারা গাছ, যে কেবল কোন দিকে বৃদ্ধি পাবে, উপরের দিকে বৃদ্ধি পাবে। ঠিক আছে।
এটাকে বলে বিটপ। তাহলে আলটিমেটলি ফুলটা থেকেই তো সবকিছু তৈরি হয়ে যেতেছে, এই কারণেই ফুলটাকে একটা বিটপের সাথে কম্পেয়ার করা হয়েছে। তোমার এত ডিটেলস জানা দরকার নাই, তুমি খালি মনে রাখবা ফুলকে কি বলা হইতেছে, বিশেষভাবে রূপান্তরিত একটা বিটপ বলা হইতেছে। এখন আসে আমরা যৌন প্রজননের ক্ষেত্রে কি দরকার। যৌন প্রজননের জন্য আমার গ্যামেট তৈরি করার দরকার। এখন পুংগ্যামিট স্ত্রী গ্যামিট তৈরির পাশাপাশি একটা শব্দ লিখছে দেখো, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন ওগ্যামাস ধরনের। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন কয় ধরনের? ওগ্যামাস ধরনের। তাহলে এখন ওগ্যামাস জিনিসটা কি আমাকে তো জানতে হবে। তুমি মনে রাখবা যৌন প্রজনন হচ্ছে 3 প্রকার। একটা নাম হচ্ছে আইসোগ্যামাস, একটা নাম হচ্ছে অ্যানআইসোগ্যামাস, একটা নাম হচ্ছে ওগ্যামাস। এখন এখানে কোনটাই কি হয় দেখো, মনে করো এটা হচ্ছে একটা মেল, এটা হচ্ছে একটা ফিমেল গ্যামিট। যখন তুমি দেখবা এই দুইটা গ্যামিটের সাইজ শেপ সেম, তখন আমরা বলবো এদের যৌন প্রজনন পদ্ধতি হচ্ছে আইসোগ্যামাস। যখন আমরা দেখবো এদের, মনে করো যদি যে কোনো একটা বড় বা ছোট আর কি হয়, পুংগ্যামিট বড় তাহলে স্ত্রী গ্যামিট ছোট, বা পুংগ্যামিট ছোট স্ত্রী গ্যামিট বড়, মানে কোনো ফিক্স নাই কে বড় কে ছোট হবে, কিন্তু যে কোনো একটাকে বড় একটাকে ছোট হইতে হবে, ওইটাকে বলি আমরা অ্যানাইসোগ্যামাস। আর ওগ্যামাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানাইসোগ্যামাস, কিন্তু এখানে একদম ফিক্স করে বলা আছে পুংগ্যামিটটা ছোট হবে এবং সচল হবে, মানে ফ্লাজেলা থাকবে, আর স্ত্রী গ্যামিটটা নিশ্চল হবে, আকারে বড় হবে। এটা হচ্ছে ওগ্যামাস। তাহলে ওগ্যামাস পদ্ধতিটা কি? ওগ্যামাস পদ্ধতিটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামিটটা আকারে বড় নিশ্চল, আর পুংগ্যামিটটা আকারে ছোট সচল। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন বললাম আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন পদ্ধতি কোন ধরনের, ওগ্যামাস। তুমি কিন্তু বুঝে গেলা, তাহলে আবৃতবীজী উদ্ভিদের তোমার কি শুক্রাণুটা ছোট, ডিম্বাণুটা বড়। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু ইউজুয়ালি ফ্লাজেলা থাকে না। আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে একটা ব্যতিক্রম জিনিস কি, যে আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না, এটা একটু মনে রাখো। ঠিক আছে, কিন্তু ওগ্যামাসের সংজ্ঞা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে সুন্দর মতো আছে, তো এখানে দেওয়া আছে যে জিনিসটা সচল হইতে হয়। তো যাই হোক, আবৃতবীজী উদ্ভিদে ইউজুয়ালি শুক্রাণুতে কি থাকে না, ফ্লাজেলা থাকে না। তার মানে এই না যে থাকতে পারবে না, কিন্তু ইউজুয়ালি থাকে না। তো দেখো আমরা কিন্তু অলরেডি জেনে গেলাম তোমার হচ্ছে 3 প্রকার যৌন প্রজনন পদ্ধতি, এবং আবৃতবীজী উদ্ভিদটা কেমন কি তা আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, এখন আসি আমরা রেণুস্থলী বা পরাগ রেণুর পরিস্ফুটন নামে একটা হেডিং আসছে। এখানে একটা শব্দ আসছে দেখো, ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজননী স্তবক। এগুলো আমি তোমাকে নগ্নবীজি আবৃতবীজি যখন পড়াবো আরো ক্লিয়ার ওয়েতে পড়াই দিব। তুমি খালি আপাতত মনে রাখো 3 নম্বর স্তবকটা হচ্ছে এই পরাগরেণুটা, আর গর্ভাশয় যেটা এটা হচ্ছে চতুর্থ স্তবক। এটা ডিটেলস আমরা একটু পরে পড়তেছি, যে এটা পরাগধানী, পুংদণ্ড, যোজনী, এগুলো আমরা একটু পরে পারবো। এই জিনিসটা আবার আমি আনছি তোমার হচ্ছে আজিবুর স্যারের বই থেকে। এখানে একটা এমসিকিউ লাইন আছে, হয়ে গেল এটা। পাইছি। এই দেখো, অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে পরাগথলি কয়টা থাকে? 4টা। এটা কিন্তু হাসান স্যারের বই কোথাও নাই, কিন্তু এটা এএফএমসি মানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা একবার আসছিল। ঠিক আছে, যে অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে পরাগথলির সংখ্যা কয়টা? 4টা। আচ্ছা, এখন যেটা আমি তোমাকে পড়াইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদে যৌন প্রজনন প্রক্রিয়াকে দেখো এরকম ভাগে ভাগ করছে। তাহলে প্রথমে কি ম্যাচিউর করতে হবে গ্যামিট গুলা। তাহলে 1 নম্বর পয়েন্টে কি করছে, পরাগ ধানী সহ পরাগ রেণুর বিকাশ করছে। আলটিমেটলি পুংগ্যামিটোফাইট বিকাশিত হয়ে গেল। কেন? কারণ পরাগ রেণু থেকে শুক্রাণু পাবো। ডিম্বক সহ স্ত্রী রেণুর বিকাশ করছে, তাহলে আলটিমেটলি স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ হলো, মানে ভ্রূণথলিটার বিকাশ হলো, মানে ডিম্বাণু পেয়ে এদের মধ্যে পরাগায়ন করলে শুক্রাণু ডিম্বাণুর মিলন মানে নিষেক হবে। নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হবে, ভ্রূণ থেকে বীজ, ফল, আলটিমেটলি বীজটা আবার অঙ্কুরোদ্গম হয়ে নতুন উদ্ভিদ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমার এই আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননের প্রক্রিয়া হচ্ছে এইগুলা। এই ধাপগুলাই আমরা এখন ধীরে ধীরে প্রতিটার আসলে ব্যাখ্যা করব। যেমন পুংরেণুস্থলের বিকাশ, এখান থেকে তো তোমাকে আমি একটা এমসিকিউ লাইন দাগাই দিলাম। আর একটা কি শিখবা, আর একটা দেখো এখানে লাইন দাগাই দিচ্ছি, যে প্রতিটা পরাগথলির 5 থেকে 7টা কোষ পুরু একটা বন্ধা আবরণ থাকে। ঠিক আছে, মানে কি জানো, 5 থেকে 7টা কোষ পুরু, মানে পুরুত্বটা হচ্ছে 5 থেকে 7টা কোষ। 5 থেকে 7টা কোষ হচ্ছে এর পুরুত্ব।
এখন এই জিনিসটাকেই কিন্তু অ্যাকচুয়ালি দেয়াল কোষ বলে, কিন্তু কথাটা খেয়াল রাখো একটু। আমি কি বলছি এটাকে দেয়াল কোষ বলে, কিন্তু এটাকে কিন্তু আমরা দেয়াল কোষ এখানে কোথাও বলে নাই। তাহলে এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে যখন তোমাকে এরকম পুরো একটা বন্ধা আবরণ এই শব্দটা তুমি দেখবা, পুরু বন্ধা আবরণ, তখন তুমি বলবে এটা কয়টা স্তর? 5 থেকে 7। কয়টা স্তর? 5 থেকে 7। কেন বললাম? এখানে দেখো তোমার বই লেখা আছে, এই যে যেই কোষটা সবার ভিতরের দিকে থাকে এটা দেয়াল কোষ, এটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়ে থাকে। তাহলে পরে কিভাবে মনে রাখবো তুমি কখন 3 থেকে 5 দিব, কখন 5 থেকে 7 দিব? যখন পুরো বন্ধা কোষ থাকবে তখন 5 থেকে 7, আর যখন দেয়াল কোষ কথাটা লেখা থাকবে তখন 3 থেকে 5। দেয়াল কোষ লেখা থাকলে 3 থেকে 5, আর পুরো বন্ধা কোষ থাকলে 5 থেকে 7। বাস এইটা ছাড়া আসলে তুমি এটাকে আলাদা করতে পারবা না। এখন আসলে দেখো যেটা সেটা হচ্ছে এই যে পরাগধানী, দেখো কি বলছে, প্রতিটা পরাগধানী এরকম 4 কোণা। এদের এই যে কোণার কোষগুলা তুলনামূলক আকারে অনেক বড়, বাকি কোষগুলো আবার দেখো ছোট ছোট। এবং এই বড় কোষগুলার নিউক্লিয়াসও বড়, সাইটোপ্লাজমও ঘন। এই কোষগুলাকে বলে আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষগুলাকে কি বলে? এই কোষগুলাকে বলে আর্কিস্পোরিয়াল কোষ। এখন এই আর্কিস্পোরিয়াল কোষের বড় হওয়ার ডিরেকশন দুই দিকেই আছে। মানে কি, মনে করো এই আর্কিস্পোরিয়াল কোষ এরকম কেন্দ্রের দিকেও বড় হবে, আবার এই আর্কিস্পোরিয়াল কোষ পরিধির দিকেও বড় হবে। যখন এই আর্কিস্পোরিয়াল কোষটা কেন্দ্রের দিকে বড় হয় তখন এটাকে বলি আমরা প্রাইমারি জনন কোষ, বা হচ্ছে তোমার কি বলবো প্রাথমিক জনন কোষ। ঠিক আছে, প্রাইমারি জনন কোষ বা প্রাথমিক জনন কোষ। আর যখন তারা পরিধির দিকে যায় তখনই ওটা তৈরি হয় হচ্ছে দেয়াল কোষ। এই যে বিভাজিত হয়ে পরিধির দিকে হচ্ছে দেয়াল কোষ, আর কেন্দ্রের দিকে গেলে হচ্ছে প্রাথমিক জনন কোষ। ওকে, আচ্ছা এখন এই যে দেয়াল কোষ বললা তুমি 3 থেকে 5 স্তর, এর দেয়াল কোষের সবচেয়ে ভেতরের যে স্তরটা, ওই স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। সবচেয়ে ভেতরের স্তর, তাহলে ভেতরের স্তর বললে অ্যান্সার দিবা ট্যাপেটাম। এই ট্যাপেটামের ফাংশনটা ইম্পর্টেন্ট। কি করে ট্যাপেটাম? পুষ্টি যোগায়। এই যে পরিস্ফুটিত পরাগ রেণুর পুষ্টি সাধন করে। তুমি জাস্ট ট্যাপেটামের জন্য পুষ্টি যোগায় বা পুষ্টি সাধন শব্দটা মনে রাখবা, এর বেশি কিছু জানার দরকার নাই। ট্যাপেটামের কথা গেল, পরাগ মাতৃকোষ সম্পর্কে জানলা, আর কি স্পোরিয়াল কোষের বিভাজন কোনটা কোন দিকে জানলা, দেয়াল কোষ জানলা। এবার এখান থেকে তো আলটিমেটলি আমাকে কি তৈরি করতে হবে? পরাগ রেণুর কাছাকাছি যাইতে হবে। তো মনে রাখবা জনন কোষ তৈরি হইতে গেলে কোন কোষ বিভাজন দরকার? মায়োসিস। এই কারণে পরাগ মাতৃকোষটায় কি হবে? মায়োসিস হবে। মায়োসিস হলে এই ডিপ্লয়েড পরাগ মাতৃকোষটা কি হবে? 4টা হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি করবে। তো ইউজুয়ালি দেখা গেছে এই পরাগ রেণুগুলা বিভিন্ন কালারের হইতে পারে, কিন্তু আইডিয়ালি হলুদ কালারের হয়। আইডিয়ালি তারা কি কালারের হয়? হলুদ কালারের হয়। এবং দেখো কয়টা তৈরি হয়েছে বলছি, একসাথে মনে করো এরকম 4টা তৈরি হয়েছে। তো যখন তারা তৈরি হয় তখন তারা এরকম একসাথে থাকে। এই যে তৈরি হওয়ার পর পরই একসাথে থাকলে এটাকে আমরা বলি টেট্রাড। এটাকে আমরা কি বলি? পোলেন টেট্রাড। কিন্তু যত দিন যাবে তত তাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। মানে কি, তারা নর্মালি যত বড় হবে এরকম আলাদা হয়ে যাবে। স্বাভাবিক কথা। দেখো তুমি ছোটকালের যে তোমার ক্লাস 1 এর ফ্রেন্ড, মনে করো একটা বিশাল সার্কেল তোমার, তুমি যত বড় হইতে থাকো 10, 12 তারপর ভার্সিটি, ওই লাইফ পর্যন্ত এসে কিন্তু আসলে আগের মতো বন্ডিংটা থাকে না। তার মানে আইডিয়ালি হওয়ার পর পর 4টা একসাথে থাকে, কিন্তু যত পরিণত হবে তত তারা আলাদা হয়ে যাবে, ওইটাই স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি আলাদা না হয়ে এই যে শুরু থেকে যে তারা একসাথে আছে 4জন, টিল এন্ড লাস্ট পর্যন্ত যদি একসাথেই থাকে, তখন ওইটাকে আমরা বলি পলিনিয়াম। তখন এটাকে আমরা কি বলি? পলিনিয়াম। দেখো কথাগুলো এখানে আছে। 4টা পরাগ রেণু একসাথে থাকলে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড, পরিণত অবস্থায় আলাদা হয়ে যায়। 2টা উদাহরণ দিছে। এই গোত্রের পরাগ রেণু পৃথক না হয়ে একসাথে থাকে। একসাথে থাকলে এগুলাকে আমরা কি বলি? পলিনিয়াম বলি। খেয়াল করছো? এই সব কিন্তু বইয়ের নেই। এবার চলে আসো পরাগ রেণুর গঠন। এটা কোনো নির্ধারিত আকার নাই। এটা গোল হইতে পারে, ডিম হইতে পারে, ত্রিভুজ হইতে পারে। ঠিক আছে, মানে গোল হইতে পারে, ডিম্বাকারও হইতে পারে, ত্রিভুজ আকারও হইতে পারে। এটা ব্যাস দিছে দেখো 10 থেকে 200 মাইক্রোমিটার, এটা ইম্পর্টেন্ট। এবং এরা কি পরাগ রেণু এক কোষী, এক নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড। এখন আমার মনে রাখতে হবে এদের হচ্ছে আসলে 2টা ত্বক, 2টা পরাগ রেণু 2টা ত্বক এরকম।
একটা বাহিরে আছে, এটার নাম বহিত্বক, যেটা ভেতরে আছে এটার নাম অন্ততক। বহিত্বকের ইংরেজি হচ্ছে এক্সাইন, অন্ততকের ইংরেজি হচ্ছে ইনটাইন। পরিণত অবস্থায় দেখা গেছে এই ভেতরের যে কোষগুলা থাকে, এই যে এখানে তো কোষ আছে, এই কোষগুলা কোনো একটা প্রসেসের মাধ্যমে বের হয়ে আসবে। তো এরা বের হওয়ার জন্য কি করে জানো? এরা বের হওয়ার জন্য এই যে বহিত্বকটা আছে, এই বহিত্বকে বিভিন্ন ছিদ্র করে, মনে করে যে এখানে একটা ছিদ্র করলো, বা এখানে একটা ছিদ্র করলো, বা এখানে একটা ছিদ্র করলো। এগুলাকে বলি আমরা জার্ম পোর। এগুলাকে আমরা কি বলি? জার্ম পোর বা জনন রন্ধ্র। এই দিক দিয়ে করে কি, ইনটাইনের যে কোনো একটা অংশ বের হয়ে আসে। এই যে মনে করো, ঠিক আছে? তাইলে তোমাকে যদি প্রশ্ন করে জনন রন্ধ্র বা জার্নপোর কোন তোকে পাওয়া যায়, এক্সাইনে পাওয়া যায়। ঠিক আছে, এক্সাইন ইনটাইনের মধ্যে এক্সাইনের একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। কি নাম? স্পোরোপোলেনিন। এবং এই এক্সাইনটা বিভিন্ন ভাবে সাজানো থাকে, এটাকে বলে অর্নামেন্টেড থাকে। তাহলে অর্নামেন্টেড কে এক্সাইন? এটাও সহজ কথা, তোমার হুট করে প্রশ্ন করলো অর্নামেন্টেড কে, এক্সাইন না ইনটাইন, তুমি অ্যান্সারটা সাডেনলি মনে করতে পারলে না, টেনশন নেওয়ার কিছু নাই। কেন? সিম্পল কথা, মানুষ অর্নামেন্টস কেন করে? দেখানোর জন্য না লুকায় রাখার জন্য? অবশ্যই দেখানোর জন্য। তাহলে কোন ত্বকে পড়লে দেখবে? এক্সাইনে পড়লে দেখবে। এই কারণে সবসময় মাথায় রাখবা যে অর্নামেন্টেড কে এক্সাইন। তাহলে এক্সাইন থেকে তুমি কি পাইলা? এক্সাইনের রাসায়নিক উপাদান পাইলে স্পোরোপোলেনিন, এক্সাইনের অর্নামেন্টেশন জার্মপোরও কই পাওয়া যায়, এক্সাইনে পাওয়া যায়। মানে তিনটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যই কার মধ্যে পাওয়া যায়? এক্সাইনের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আর ইনটাইনটা সম্পর্কে খালি মনে রাখবে, এটা পাতলা। পাতলা মানেই সেলুলোজ। বুঝছো? মনে রাখো, পাতলা মানেই সেটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত। আচ্ছা, আর এই যেখানে লিখতে দেখো, এক্সানের মধ্যে যে রেণুরন্ধ্র জার্মপোর থাকে, কয়টা থাকতে পারে? 20টার মতো থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আসি একটা আলটিমেটলি পুরা পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনের ক্ষেত্রে কি কি সিকোয়েন্স হয়। খুবই সহজ, আমরা অলরেডি সব পড়ে ফেলছি। দেখো, ক হচ্ছে পরাগরেণু। এই দেখ, এটা একটা মজার জিনিস, পরাগরেণু দেখো এরকম কাটা কাটা দিচ্ছে না, এটাই হচ্ছে অর্নামেন্টস তার জন্য। তবে এই অর্নামেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই অর্নামেন্টেশনটা তাকে হেল্প করবে নিষেকের জন্য, যে পরে তোমাকে দেখাবো। দেখা গেছে কি, এই যে পরাগরেণুর মধ্যে যে কোষটা, এটা প্রথমে একটা অসমভাবে বিভক্ত হবে। কিরকম ভাবে বিভক্ত হবে? অসম। এই কারণে কি হবে, যে দুইটা কোষ তো তৈরি হবে, কিন্তু একটা ছোট নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াসটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াস করবে কি, ওই জনন রন্ধ্র দিয়ে একটা নালিকা তৈরি করতে করতে সামনে আগায় আসবে। ওই নালিকাটার নাম হচ্ছে পরাগ নালিকা। তাহলে নালিকা নিউক্লিয়াসের কাজ কি? পরাগ নালিকা তৈরি করা। এবং পরাগ নালিকার মধ্য দিয়ে কি হইতেছে, ওই নালিকা নিউক্লিয়াসটাও কিন্তু আগাইতেছে। তার পিছনে পিছনে কি আসতেছে? জনন নিউক্লিয়াস। ঠিক যেই মুহূর্তে এই পরাগ নালিকাটা গর্ভাশয়ে প্রবেশ করবে, ঠিক আছে, যেই মুহূর্তে সে গর্ভাশয়ে প্রবেশ করবে পরাগ নালিকাটা, ঠিক সেই মুহূর্তে এই জনন নিউক্লিয়াসে আরেকটা বিভাজন হবে। যেই বিভাজনের মাধ্যমে একটা জনন নিউক্লিয়াস থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়ে যাবে? দুইটা শুক্রাণু তৈরি হয়ে যাবে। কয়টা শুক্রাণু তৈরি হয়ে যাবে? দুইটা শুক্রাণু তৈরি হয়ে যাবে, এবং দুইটা শুক্রাণুই নিক্ষিপ্ত হবে, এবং দুইটা শুক্রাণুই জননে অংশগ্রহণ করবে। তাইলে একটা পুরাপুং গ্যামেটোফাইটের যদি তোমাকে বলে গঠন, তাহলে কি কি পাচ্ছ তুমি? একটা পরাগরেণু পাচ্ছ, একটা জনন নিউক্লিয়াস পাচ্ছ, নালিকা নিউক্লিয়াস পাচ্ছ, পরাগ নালিকা পাচ্ছ, দুইটা পুংগ্যামিট পাচ্ছ। এই দেখো লিখে দিচ্ছে, পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট। এদের সমন্বয়ে কি গঠিত? পুং গ্যামেটোফাইট গঠিত। এবং এখানে তোমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে কয়টা শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছে? দুইটা শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছে। কয়টা শুক্রাণু? দুইটা। এবং এই দুইটা শুক্রাণু নিক্ষিপ্ত হওয়ার কারণে একটা অ্যাটিপিক্যাল জিনিস আমরা একটু পরে পাবো, যেটা ইউজুয়ালি আইডিয়ালি অন্য কারোর মধ্যে হয় না, কিন্তু আবৃতবীজী উদ্ভিদেই সচরাচর হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পুং গ্যামেটোফাইটের গঠন বা পরিস্ফুটন কিন্তু পড়ে ফেললাম। এবার আমরা স্ত্রী রেণু বা স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বা বিকাশটা একটু পড়ে ফেলি। স্ত্রী রেণু হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এখানে একটা জিনিস আমি লিখে দিচ্ছি, দেখো, ভ্রূণথলি 3 প্রকার। একটু পরে আমরা গঠন শেষে যে জিনিসটা পাবো, এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ ভ্রূণথলি। তো এটা 3 প্রকারের। কি কি? 124 লিখছি পাশে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 124 লেখার কারণ হচ্ছে, 1 মানে হচ্ছে মনোস্পোরিক, 2 মানে হচ্ছে কি ডাই অথবা বাই স্পোরিক, 4 মানে কি টেট্রাস্পোরিক। দেখো 3 প্রকার, কিন্তু কোনো কি নাই, 3 নাই, মানে ট্রাইস্পোরিক নাই। 3 প্রকার কি কি? মোনো, ডাই বা বাই, টেট্রা। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। কি হবে? একটা স্ত্রী অনুমাত্রিক কোষে প্রথমে একটা মায়োসিস হবে, হয়ে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। কিন্তু আমরা জানি সবসময় স্ত্রী গ্যামেট তৈরির ক্ষেত্রে 3টা নষ্ট হয়ে যাবে, একটা কর্মক্ষম থাকবে।
এবার ওই একটার মধ্যে মাইটোসিস হয়ে প্রথমে 2টা নিউক্লিয়াস, পরে 4টা, পরে 4টা থেকে 8টা নিউক্লিয়াস অবস্থা প্রাপ্ত হবে। এবার আসল কাহিনী শুরু হবে। তো 2 মেরুতে 4টা করে নিউক্লিয়াস ছিল, এখন 2 মেরু থেকে একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রের দিকে আসা শুরু করবে। ওই 2 মেরু থেকে যেহেতু এরা আসতেছে এবং কেন্দ্রের দিকে আসতেছে, এই কারণে এদের নাম হয় মেরু নিউক্লিয়াস। কথাটা খেয়াল করো, যখন এই মেরু নিউক্লিয়াস গুলা জোড়া লেগে যায় তখন কিন্তু তাকে আর মেরু নিউক্লিয়াস বলে না, তখন তার নাম হয়ে যায় সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং খেয়াল রাখবা, সেকেন্ডারি নিউক্লিয়াস কিন্তু এই পুরো ভ্রূণথলির মধ্যে একমাত্র ডিপ্লয়েড কোষ। কেন সে ডিপ্লয়েড হয়েছে? কারণ সে 2টা হ্যাপ্লয়েডের সমন্বয়ে তৈরি হয়েছে। 2টা মেরু নিউক্লিয়াসের সমন্বয়ে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হয়, যেটা ডিপ্লয়েড। এখন 2 প্রান্তে কি 3টা করে কোষ রয়ে গেল। তো দেখা যায় যে ডিম্বকের গঠন আমি তোমাকে একটু পরে পড়াবো। ডিম্বকের গঠনের মধ্যেও একটা ডিম্বক রন্ধ্র থাকে, মানে একটা ডিম্বকের ছিদ্রপথ থাকে, যেখান দিয়ে হচ্ছে পরাগরেণুটা বা পরাগনালিকাটা প্রবেশ করে। তাহলে ঠিক ওই বরাবর একটা কোষ অনেক বেশি পুষ্টি পেয়ে অনেক বড় হয়ে ওঠে, ওইটার নামই হচ্ছে ডিম্বাণু। এবং তার 2 পাশে 2টা কোষ থাকে, এটাকে আমরা বলি সহকারী কোষ। তাহলে কি, ডিম্বক রন্ধ্রের পাশাপাশি বরাবর যে কোষটা বড় হয় এটা হচ্ছে ডিম্বাণু, তার 2 পাশে 2টা সহকারী কোষ থাকে। এবং ঠিক ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে তার বিপরীত দিকে থাকে হচ্ছে ডিম্বক মূল। ওই মূলের কাছে 3টা কোষ থাকে, ওই 3টা কোষকে আমরা বলি প্রতিপাদক কোষ। ওই কোষ 3টাকে আমরা কি বলি? প্রতিপাদক কোষ। তাহলে পরে একটা ভ্রূণথলির গঠনে তুমি কি কি পাইতেছো? একটা ডিম্বাণু, 2টা সহকারী কোষ, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস, 3টা প্রতিপাদক কোষ। এই দেখো ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিত হবে কি বলে? স্ত্রী গ্যামেটোফাইট বলে। তাহলে পরে দেখো আমি কিন্তু তোমাকে অলরেডি পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটনও পড়ায় ফেললাম। এবার আসো ডিম্বকের গঠন। এই জায়গায় অবশ্যই তোমাকে বাংলা এবং ইংরেজি টার্ম দুইটাই শিখতে হবে, কারণ পরীক্ষায় বাংলা এবং ইংরেজি 2টা টার্ম থেকেই প্রশ্ন আসার রেকর্ড আছে। আচ্ছা, তাহলে প্রথমে আসো ডিম্বক নারী এবং ডিম্বক নাভি, এই 2টা জিনিসে কোনো ভুল করা যাবে না। একটা সিম্পল কথা খেয়াল রাখবা, মনে করো এটা হচ্ছে একটা ডিম, এটা মনে করো হচ্ছে মা, মায়ের মনে করো প্লাসেন্টা। তো এই একটা বাচ্চা মায়ের পেটে যখন থাকে তখন বাচ্চা আর মা একটা এরকম নাড়ি দিয়ে যুক্ত থাকে, যেটাকে আমরা আম্বিলিকাল কর্ড বলি। সহজ কথা, নারী তো। এই নাড়িটা মায়ের কই লাগানো থাকে? অমরার মধ্যে। আর বাচ্চার কই লাগানো থাকে? নাভির মধ্যে। এবার তাহলে আসো, তোমাকে প্রশ্ন করলো, যা দ্বারা ডিম্বক অমরার সাথে যোগাযোগ রক্ষা করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ডিম্বক নারী। আর বললো ডিম্বকের যে স্থানে এই নারী যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? ডিম্বক নাভি। কথাটা খেয়াল করো, আমরা কি বলছি? একটা বাচ্চা আর তার মা কি দিয়ে যুক্ত থাকে? একটা নারী দিয়ে যুক্ত থাকে। এই নারীটা বাচ্চার কই লাগানো থাকে? নাভির মধ্যে। মায়ের কই লাগানো থাকে? অমর বা প্লাসেন্টার মধ্যে। তোমাকে প্রশ্ন করবে, যা দ্বারা ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে, দেখো যা দ্বারা ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে, কি দ্বারা যুক্ত থাকতেছে? নারী দ্বারা যুক্ত থাকতেছে না? এটাকে কি বলে? ডিম্বক নারী। আর ডিম্বকের যে স্থানে নারী যুক্ত থাকে এটাকে আমরা কি বলবো? ডিম্বক নাভি। এটাকে আমরা কি বলবো? ডিম্বক নাভি। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখি আমরা যেটা, সেটা হচ্ছে লাইনটা দেখো, ডিম্বক নারীর মধ্যে লেখা আছে ডিম্বক নারী বলা হয় এই বোটার সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে। ও এখানে একটা মজার কাহিনী বলছে যে অনেক সময় দেখা গেছে এটা আংশিক ভাবে যুক্ত থাকে, এটা শিরার মতো গঠন করে। এই জিনিসটাই অনেক সময় দেখা গেছে ডিম্বকের সাথে আংশিক ভাবে যুক্ত থেকে এটা শিরার মতো গঠন তৈরি করে, তখন এটাকে আমরা বলি র্যাফি। এটাকে আমরা কি বলি? র্যাফি। আচ্ছা, আর ডিম্বক নাভির কথা তো গেলই। এখন আসো নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু আর ডিম্বক ত্বক, এই 2টা জিনিসই মজার, সেম কেন? দেখো, নিউসেলাস মানে ভ্রূণ পোষক টিস্যু, মানে এই যে ভ্রূণথলির পাশে যে ত্বক ঘেরা কোষ, ভ্রূণথলিটাকে এই যে প্রোটেকশন দিচ্ছে যে ত্বক ঘেরা কোষ, এটা হচ্ছে নিউসেলাস। নিউসেলাসকে আবার যে প্রোটেক্ট করতেছে, মানে নিউসেলাসের বাইরের যে ত্বক, এটার নামই হচ্ছে ডিম্বক ত্বক। তাই দেখো, ভ্রূণথলির বাইরের কোষগুলোর নাম হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। তার বাইরের যে ত্বকের আবরণটা, মানে কি নিউসেলাসকে ঘিরে যে আবরণ আছে, সেটার নাম ডিম্বক ত্বক। দেখো, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুই হচ্ছে নিউসেলাস, আর নিউসেলাসের বাইরের আবরণের নাম হচ্ছে ডিম্বক ত্বক। 2 স্তর বিশিষ্ট, এক্সাইন ইনটেন্ট অলরেডি পড়েই আসছো। আচ্ছা, এখন হচ্ছে ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূল। মনে রাখবা, যে কোনো গাছের মূল কই থাকে? গোড়ার দিকে। তার মানে ডিম্বক মূলটা হচ্ছে অ্যাকচুয়ালি গোড়ার দিকের অংশ। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখানে যে আঁকছে, নর্মালি এটা এরকম থাকার কথা, এটা এরকম ভারে নিচে পড়ে আছে কেন? এটাও আমি তোমাকে বলবো যে এই ছবিটা দেওয়ারও কারণ আছে।
ঠিক আছে, এরকম করে রাখছে, কিন্তু এটা নর্মালি যদি চিন্তা করতা আসলে গঠনটা হচ্ছে এরকম। মানে কি, তোমাকে যদি সহজভাবে বুঝাই, ঘটনা হচ্ছে এরকম থাকার কথা, কিন্তু তোমাকে কি বলছে তোমার বইয়ে একটা জিনিস বোঝানোর স্বার্থে এটাকে হচ্ছে এরকম ভাবে আঁকছে। এরকম ভাবে আঁকার কারণ কি, নিচে লিখে দিচ্ছে দেখো, নিম্নমুখী বা অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদ। নিম্নমুখী বা অধোমুখী মানে মুখটা কোন দিকে থাকে, নিচের দিকে থাকে, এই কারণে ছবিটা এরকম হচ্ছে। ঠিক আছে, তো এইটা এত বেশি ঝামেলায় যাই না, তুমি খালি মনে রাখবা ডিম্বক মূল মানে যে কোনো গাছের মূল কই থাকে, গোড়ার দিকে, তাহলে গোড়ার দিকের অংশটা হচ্ছে ডিম্বক মূল, আর ডিম্বক রন্ধ্রটা তাহলে কি অগ্রপ্রান্তে থাকে। আমি তোমাকে বলছিলাম না, ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে এখানে একটা কোষ তুলনামূলক বেশি বড় হয়, এটার নামে কি, ডিম্বাণু। যে ডিম্বক মূল আর ভ্রূণথলির গঠন আমরা অলরেডি পড়ে আসছি। এর মধ্যে কি থাকে, গর্ভযন্ত্র, এই যে এই জায়গাটা হচ্ছে গর্ভযন্ত্র, এটা তো সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি, প্রতিপাদক কোষ। গর্ভযন্ত্রে দেখো তিনটা কোষ নিয়ে গঠিত, গর্ভযন্ত্রের তিনটা ভেতরের দিকে সবচেয়ে বড় কোষটা ডিম্বাণু, বাইরের দুইটা সহকারী কোষ, প্রতিপাদক কোষ তো ডিম্বক মূলের বরাবর দিকে আছে, আর সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি, দুইটা মেরু নিউক্লিয়াস মিলিত হয়ে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে তার নাম সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, সবগুলা কথা কিন্তু আমি তোমাদের বলছি। এই সবগুলা জিনিসই হচ্ছে তোমার আবার মনে করো একটু আগে ইয়া পরিস্ফুটনের সময় কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করছি, যেটা আবার তোমার এখানে বললাম। আসলে আমার কিন্তু ডিম্বকের গঠন পড়া শেষ, এটা কিন্তু পরীক্ষা আসার মতো জায়গা। এখন আসলে ডিম্বকের প্রকারভেদ, এইটা পড়বা না, এই লাস্ট এটা বাদ, এটা এখন আর নাই কোনো বই, এটা বাদ, এটা আমরা পড়বো না। আমরা খালি চার প্রকারই শিখবো, ঊর্ধ্বমুখী, অধোমুখী বা নিম্নমুখী, পার্শ্বমুখী বা বক্র, আর একটা হচ্ছে বক্রমুখী। প্রত্যেকটা সংজ্ঞা আছে, সংজ্ঞার ভেতর থেকে কিছু কি ওয়ার্ড আছে, এগুলো তোমাকে আমি মনে রাখতে হবে। ঊর্ধ্বমুখীর জন্য মনে রাখবা যখন একই সরল রেখায় শব্দটা দেখবা, অধোমুখী বা নিম্নমুখী মানে মুখ নিচের দিকে, পার্শ্বমুখীর জন্য মনে রাখবা বিপরীতমুখী, আর বক্রমুখীর জন্য কি মনে রাখবা, সমকোণে অবস্থান করে, মানে সমকোণ কথাটা দেখবা। নিচের কথাগুলো হচ্ছে এদের উদাহরণ মনে রাখবা কিভাবে। ঊর্ধ্বমুখীর জন্য লিখছি 20 পানে ঊর্ধ্বে গেল। দেখবা ঊর্ধ্বমুখীর উদাহরণের মধ্যে আসছে এরকম, যে একটা হচ্ছে 20 কাটালি, পান, পানি মরিচ, গোলমরিচ, মানে পানি মরিচ গোলমরিচ একসাথে ওই যে, তাহলে ঊর্ধ্বে দিয়ে হচ্ছে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তাহলে 20 কাটালি, পান, পানি মরিচ, গোলমরিচ, এগুলো হচ্ছে, আর ঊর্ধ্বে দিয়ে হচ্ছে ঊর্ধ্বমুখী, কথা শেষ। আর অধমুখী বা নিম্নমুখীর জন্য মুখ নিচের দিকে থাকে, উদাহরণ কিভাবে মনে রাখবা, নিশিরে ছো। নিশি নামের একজন আছে যাকে তোমার ছুঁতে বলছি, নিশিরে ছো। নি দিয়ে হচ্ছে নিম্নমুখী, উদাহরণ কি, শিম, রেরি, ছোলা। এবং মোস্ট কমন টাইপ হচ্ছে নিম্নমুখী বা অধমুখী। ঠিক আছে, কমনেস্ট, যার কারণে তোমার বইয়ে ডিম্বকের গঠন আঁকার সময় কার ছবিটা আঁকছে, এই অধমুখী বা নিম্নমুখী আঁকছে। আচ্ছা, পার্শ্বমুখীর উদাহরণ হচ্ছে পার্শ্বে খুদে পপি ডাকে, পার্শ্বে দিয়ে পার্শ্বমুখী, খুদে দিয়ে মনে রাখবো উদাহরণটা হচ্ছে খুদি পানা, পপি তো পপি, আর ডাকে দিয়ে হচ্ছে ডায়ান্থাস। আমি কিন্তু এখানে সব বইয়ের উদাহরণ এক করে দিছি, ডায়ান্থাস। লাস্টে কি আসছে, বক্রমুখীর জন্য বক্র সকাল, মানে বক্রমুখী, স দিয়ে হচ্ছে সরিষা, কাল দিয়ে হচ্ছে কলকা সন্ধ্যা। ওকে, এই গেল হচ্ছে ডিম্বকের প্রকারভেদ, মানে ডিম্বকের উদাহরণগুলোও পড়া শেষ, এটাও পরীক্ষায় আসার মতো। এবার আমরা তিনটা ইম্পর্টেন্ট সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে একটা নিষেক, একটা দ্বিনিষেক, একটা ত্রিমিলন। নিষেক শব্দটা আমরা জানি, সেটা কি, শুক্রাণু ডিম্বাণুর মিলন, এবং আরো একটু সুন্দর ওয়েতে ডিফাইন করলে, সচল, ছোট পুংগ্যামিট অপেক্ষাকৃত বড় নিশ্চল স্ত্রীগ্যামিটের মিলনটাই হচ্ছে যৌন মিলন বা ফার্টিলাইজেশন বা নিষেক। আর দ্বিনিষেক ত্রিমিলন জিনিসটা কি, দ্বিনিষেক ত্রিমিলন আইডিয়ালি কোনো হিউম্যান বিং এর হবে না, দ্বিনিষেক ত্রিমিলন কেবল এবং কেবলমাত্র আইডিয়ালি বৈশিষ্ট্য আবৃত বীজ উদ্ভিদের জন্য। কার জন্য হবে, আবৃত বীজের জন্য। একটা ব্যতিক্রম আছে, ইফেড্রা নামক একটা নগ্নবীজি আছে, ওইটা লেস ইম্পর্টেন্ট এখন, আপাতত। আপাতত মনে রাখবো আবৃত বীজ উদ্ভিদের জন্য একটা নতুন টার্ম, সেটা হচ্ছে দ্বিনিষেক, মানে ডাবল ফার্টিলাইজেশন। কারণ কি, মনে করে দেখো এর শুক্রাণু কয়টা নিক্ষিপ্ত হয়েছিল, এর শুক্রাণু নিক্ষিপ্ত ছিল কিন্তু দুইটা, কিন্তু ডিম্বাণু কয়টা, ডিম্বাণু তো একটা। তাইলে পরে একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলন হয়ে নিঃশেক হবে, তাহলে আরেকটা শুক্রাণু কি করবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। নর্মাল মনে রাখবা, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে নিষেক,
আরেকটা শুক্রাণু যে আছে সে যে করবে কি, সেকেন্ডারি নিউক্লিয়াসটা আছে না, একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস, ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। ঠিক আছে? আচ্ছা, তখন আমরা এই পুরাটাকে বলবো হচ্ছে দ্বিনিষেক। পুরোটাকে আমরা কি বলি? দ্বিনিষেক। যে একই সাথে একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে এবং আরেকটা শুক্রাণু একটা সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন আমরা এটাকে বলি দ্বিনিষেক। আর এই যে খালি একটা শুক্রাণু আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন, এটাকে বলা হচ্ছে ত্রিমিলন। এটাকে কি বলে? ত্রিমিলন। পুরাটাকে একসাথে বলি দ্বিনিষেক, শুক্রাণু ডিম্বাণুর মিলন মানে নিষেক, আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াস আর একটা তোমার এই যে শুক্রাণু মিলন, এটাকে কি বলবো আমরা? ত্রিমিলন। এবং এটাও একটা ইম্পর্টেন্স আছে। কেন? কারণ আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখবা, এই নিষেকের ফলে কি সৃষ্টি হয়? নিষেকের ফলে সৃষ্টি হয় হচ্ছে ভ্রূণ। নিষেকের ফলে কি সৃষ্টি হয়? ভ্রূণ। আর ত্রিমিলন যেটা, মানে একটা শুক্রাণু আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে যেটা সৃষ্টি হয়, এটা হচ্ছে শস্য। এটা কি তৈরি করে? শস্য। এটা কি তৈরি করে? শস্য। এবং মনে রাখবা, নর্মালি যে কারো শস্য হয় ডিপ্লয়েড, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কিরকম হবে? আবৃতবীজী উদ্ভিদের শস্যটা হবে হচ্ছে ট্রিপ্লয়েড, 3N, ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড। কেন ট্রিপ্লয়েড হলো? এটাও তো খেয়াল রাখতে হবে। ট্রিপ্লয়েড হওয়ার কারণ হচ্ছে, দেখো, শুক্রাণু তো অলওয়েজ হ্যাপ্লয়েড, কিন্তু এখানে তো ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় না, এখানে কার সাথে মিল হয়েছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসটা কেমন? সেকেন্ডারি নিউক্লিয়াসটা তো ডিপ্লয়েড। তাহলে একটা হ্যাপ্লয়েড একটা ডিপ্লয়েড মিলে শস্য তৈরি হয়েছে, তাহলে এটা কি ট্রিপ্লয়েড? তাহলে মনে রাখতে হবে কিন্তু, আবৃতবীজী উদ্ভিদের শস্য কোন ধরনের? ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্য কোন ধরনের? ট্রিপ্লয়েড। এটাও আমরা যখন নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য করবো, তখন একটা আমাদের পয়েন্ট পড়া হয়ে গেল। এবার সেটা নিষেক ক্রিয়া কিভাবে হয়? একটা নিষেক ক্রিয়ার জন্য কি করতে হবে? মনে করো এটা হচ্ছে একটা গর্ভাশয়, মানে গর্ভদণ্ড, স্ত্রী গ্যামেটোফাইট টোটাল, গর্ভমুণ্ড গর্ভদণ্ড, এখানে মনে করো গর্ভাশয় আছে। প্রথমে কি হবে? ওই যে অলংকৃত বা অর্নামেন্টেড পরাগরেণুটা এখানে পতিত হবে। হওয়ার পরে এখান দিয়ে কি হবে? এই যে গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরোদ্গম হওয়া শুরু হইলো। অঙ্কুরোদ্গম হওয়ার ফলে এখান দিয়ে ওই যে নালিকা নিউক্লিয়াসটা বের হইলো। তাহলে পরাগ নালিকার, এই যে এখান থেকে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা শুরু হইলো। পরাগ নালিকাটা এবার গর্ভাশয়ের দিকে যাওয়া শুরু করছে। তারপরে পরাগনালিকাটা গর্ভাশয়ে মনে করো প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে কি করবে? শুক্রাণু নিক্ষেপ করবে, আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে। কিন্তু এই যে আমি একটা জিনিস বললাম, পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রা, এই যে এখানে মনে করো গর্ভাশয় আছে, এই যে পর্যন্ত যাইতেছে, এই যাওয়ার ফলে সে গর্ভাশয়ে এন্ট্রি নেওয়ার তিনটা রাস্তা খুঁজে বের করবে। কয়টা রাস্তা খুঁজে বের করবে? তিনটাই। যে পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা, এই জিনিসটা এটা তিনটা জায়গা দিয়ে হইতে পারে। কি কি দিয়ে হইতে পারে? আমরা বলছি কি যে এর আইডিয়ালি হবে কোথা দিয়ে? ডিম্বক রন্ধ্র দিয়ে হওয়ার কথা। আইডিয়ালি কোথা দিয়ে হওয়ার কথা? ডিম্বক রন্ধ্র। কিন্তু দেখা গেছে অনেক সময় ডিম্বক মূল দিয়েও হয়, অনেক সময় ডিম্বক ত্বক দিয়েও হয়। তখন এই টার্মিনোলজি গুলো টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই দেখো, এই যে প্রবেশ করতেছে, যদি তারা ডিম্বক রন্ধ্রভেদ করে প্রবেশ করে আইডিয়ালি, তখন এটাকে আমরা বলি পুরোগামী। উদাহরণ কি? আম এবং জাম। যদি তারা ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করে, তখন আমরা এটাকে বলি ক্যালাজোগ্যামী। মূল ভেদ করে প্রবেশ করলে আমরা এটাকে কি বলি? ক্যালাজোগ্যামী। উদাহরণ কি? কাসোয়ারিনা আর ঝাউ। উদাহরণ কি? কাসোয়ারিনা, ঝাউ। যদি তারা ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে, তখন আমরা এদেরকে বলি মেসোগ্যামী। উদাহরণ কি? লাউ কুমড়া। তাহলে একটু মনে রাখো, যদি ডিম্বক রন্ধ্র ভেদ করে প্রবেশ করে, তখন আমরা এটাকে বলি পুরোগামী। যদি ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করে, তখন আমরা এটাকে বলি ক্যালাজোগ্যামী। যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে, তখন আমরা এদেরকে কি বলি? মেসোগ্যামী বলি। এবং কোনটার উদাহরণ কি সবই আমরা এখানে লিখে দিছি। এটা কিন্তু বইও, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জায়গা। তা এখন তার নিষেকের পরিণতি কি হইতে পারে? তার নিষেকের ফলে আমার কি তৈরি হবে? ভ্রূণ, ওটা পরিস্ফুটিত হবে। শস্য, ওটা উৎপত্তি হতে পারে। আলটিমেটলি ওখান থেকে ফল, বীজ, বীজ, তারপরে ফল, এটা থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি করব। এখন বীজ সৃষ্টির মধ্যে আমি একটা তথ্য আছে এক্সট্রা, এটা মনে রাখবা। ইউজুয়ালি বীজে দুইটা স্তর থাকার কথা। ইউজুয়ালি বীজে কয়টা স্তর থাকার কথা? দুইটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বীজে তৃতীয় স্তর পাওয়া যায়। তো যে সমস্ত উদ্ভিদের বীজে তৃতীয় কোনো স্তর পাওয়া যায়, ওইটাকে আমরা বলি এরিল। তৃতীয় স্তরটাকে আমরা কি বলি? এরিল। তৃতীয় স্তরকে আমরা কি বলি? এরিল। উদাহরণ কি? লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা। এটাও পড়তে হবে, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা। লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা, এই বীজগুলোর মধ্যে, এগুলোর মধ্যে কি পাওয়া যায়? তৃতীয় স্তর পাওয়া যায়। আচ্ছা, এটা রিডিং পড়বা, যে নিষেকের তাৎপর্য।
আসলে নিষেক দিনিষেকের পার্থক্য আমি কিন্তু অলরেডি তোমাকে এগুলো পড়াই ফেলছি। নিষেক কি? ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন। দিনিষেক কি? ডিম্বাণু শুক্রাণু পাশাপাশি কি একটা পুংগ্যামিট এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনটাকে আমরা কি বলতেছি? তোমার হচ্ছে দিনিষেক বলতেছি। আচ্ছা, কোন উদ্ভিদে ঘটে? দিনিষেক অধিকাংশ উদ্ভিদে ঘটে। সরি, নিষেক অধিকাংশ উদ্ভিদে ঘটে। আর দিনিষেক কার জন্য বৈশিষ্ট্য? আবৃতবীজী। এবং ব্যতিক্রম বলছি না, একটা নগ্নবীজী উদ্ভিদ আছে, ব্যক্তবীজী মানে নগ্নবীজী, সেটা হচ্ছে ইফেড্রা। এটা আমি তোমাদের যে নগ্নবীজী আবৃতবীজী লেকচারটা যেদিন নিব ওই দিন পড়াবো। গ্যামিটের প্রয়োজনীয়তায় আসো, নিষেকে কয়টা পুংগ্যামিট লাগবে? একটা। কিন্তু দিনিষেকে দুইটা। নিষেকের ফলে কেবল কি পাবা? ভ্রূণ। আর দিনিষেকে ভ্রূণ এবং শস্য দুইটাই পাওয়া যাবে। সবই আমি তোমাকে পড়াইছি এগুলো একটু আগে। এটা একটা 5 স্টার ইম্পর্টেন্ট বক্স। কোনটার পরিণতি কি? নিষেকের আগে পরে কি পরিণতি হয়? কমন সেন্স খাটাইলে অ্যান্সার করা যায়। আমরা সবাই জানি গর্ভাশয় কি তৈরি করবে? ফল। তাহলে গর্ভাশয়ের প্রাচীর কি তৈরি করবে? ফলের প্রাচীর বা ফলত্বক। তাহলে গেল প্রথম দুইটা, 1 2 শেষ। আমরা যে ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। তাহলে ডিম্বক ত্বক কি করবে? বীজের ত্বক তৈরি করবে। সিম্পল সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে। এখন এখানে ডিম্বকের ত্বক তো আবার দুইটা, বহিঃত্বক অন্তত্বক। মানে কি? এক্সাইন আর ইনটাইন। পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট হয় যে কার পরিণতি কোনটা, কার টেস্টটা, কার টেকমেন। মানে এক্সাইন ইনটাইন একটা পরিণতি, টেস্টটা একটা টেকমেন। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করি? সুন্দর মতো মনে রাখি টেস্ট এক্সাম। কি মনে রাখি আমরা? টেস্ট এক্সাম। তার মানে এক্সাম মানে হচ্ছে এক্সাইন, টেস্ট মানে হচ্ছে টেস্টটা। তাহলে এক্সাইনের পরিণতি টেস্টটা, তাহলে অ্যাটলিস্ট টেগমেন্ট যে ইনটাইনের পরিণতি, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, এটা খেয়াল রেখো কিন্তু। আচ্ছা, এরপরে আসো যেটা, সেটা হচ্ছে ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে। ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে। সেকেন্ডারি নিউক্লিয়াসটা থেকে কি পাও? শস্য। আচ্ছা, এখন আসো এই যে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, সহকারী কোষ বা সিনার্জিড, অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ। দেখো প্রত্যেকের নামের মধ্যে মূর্ধন্যস্য আছে। প্রত্যেকের নামের মধ্যে কি আছে? মূর্ধন্যস্য আছে। তুই মনে রাখবা, যাদের নামের মধ্যেই মূর্ধন্যস্য থাকবে তাদের পরিণতি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া। আর কারো ব্যক্তিগত নামের বানানে থাকলে মন খারাপ করো না। তো আইডিয়ালি যেটা, সেটা কি বললাম? যে নামের বানানে মূর্ধন্যস্য থাকলেই পরিণতি কি? নষ্ট বা নিঃশেষ হয়ে যাওয়া। ওকে, এখন দেখো লাস্টে আমাদের চারটা আছে। একটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, একটা ডিম্বক নাভি, একটা ডিম্বক নাড়ি, একটা ডিম্বক মূল। সবগুলাই কি আমরা জানি ডিম্বক যেহেতু বীজে পরিণত হয়, সবগুলোর জায়গায় বীজ বসাই দিলেই হবে। এই জিনিসটা সেম বীজ বসাবা, খালি একটাই চেঞ্জ আছে। এই যে 13 নাম্বারটা দেখো, ডিম্বক নারী, এটা বীজ নারীতে পরিণত হয় না, এটা পরিণত হয় হচ্ছে বীজ বৃন্তে। এটা একটু খেয়াল রাখো, আর কিচ্ছু না। ঠিক আছে, ডিম্বক নারী কিসে পরিণত হবে? বীজ বৃন্তে। ডিম্বক নারী কিসে পরিণত হবে? বীজ বৃন্তে। বাকি দেখো ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র, ডিম্বক নাভি বীজ নাভি, ডিম্বক মূল বীজ মূল। কিন্তু ডিম্বক নারীটা কি? বীজ বৃন্ত বা বীজের পোটা। এটা একটু খেয়াল করো। ঠিক আছে, তাইলেই হবে, আর কিছু না। এই গেল আমাদের অতটুক শেষ। এবার আমরা আমাদের এই লেকচারের লাস্ট হাফ পড়বো, অযৌন প্রজনন। এখান থেকে হচ্ছে মেইনলি উদাহরণগুলো শুরু। প্রচুর উদাহরণ লিখতে হবে, প্রচুর মানে প্রচুর লিখতে হবে। আচ্ছা আসো, অযৌন জনন কি হতে পারে? স্পোর্টস সৃষ্টির মাধ্যমে হতে পারে, দেহ অঙ্গের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, স্পোর্টস সৃষ্টির মাধ্যমে হতে পারে, এটা কিসের মাধ্যমে হতে পারে? দেহ অঙ্গের মাধ্যমে হতে পারে। স্পোরের মাধ্যমে দেখো যে বলছে পেনিসিলিয়ামে কি কনিডিয়া বা কনিডিও স্পোর, মিউকরের ক্ষেত্রে স্পোরাঞ্জিও স্পোর বা গনিডিয়া, এগারিকাসের ক্ষেত্রে বেসিডিও স্পোর। আবার দেহ অঙ্গের মাধ্যমে বলছে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন, মানে অনেক সময় উদ্ভিদ নিজের বডি পার্টস ডাইরেক্ট ব্যবহার করে তৈরি করতে পারে। আবার অনেক সময় তুমি উদ্ভিদের একটা পার্টস কে একটু মডিফাই করে ওইটা থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে পারো। এটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, যেটাকে আমরা বলবো কলম। আমরা একটু পরে পড়বো যে শাখা কলম, দাবা কলম, গুটি কলম, এগুলা। এখানে দেওয়া আছে যে ওজোন জননের উদাহরণ কি, দেখো কোনটার জন্য কি, সবগুলার টেকনিকও দেওয়া আছে। যে হোমোস্পোরে হোম লাইফ লকডাউন, হোম দিয়ে হোমোস্পোর, লাইফ দিয়ে হচ্ছে লাইকোপোডিয়াম, ফ দিয়ে হচ্ছে ফার্ন। হেটারোসুস মানে হেটারোস্পোর হচ্ছে শুষ্নি সেলাজিনেলা, গনিমিয়া গনিডিয়া হচ্ছে মিউকর, কনিডিয়া পাকা। পেনিসিলিন লিখছে, অ্যাকচুয়ালি পেনিসিলিয়াম হবে, পেনিসিলিন তো ঔষধটার নাম। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন দেওয়া আছে। ঠিক আছে, মূল, কাণ্ড, সাকার, পাতা, অর্ধবায়বীয় কাণ্ড, মুকুলোদ্গম, পর্ণকাণ্ড, কোনটা থেকে কে তৈরি করে। যেটাই টেকনিক দরকার আছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মূল দ্বারা মনে রাখবা কিভাবে,
শয়তান ডালিয়া মিষ্টি পটল আর কোক খায়, কাণ্ড দ্বারা হচ্ছে ও প্রিয়া আসো লিখছি না, তুমি মনে রাখবো হচ্ছে ও প্রিয়া কাছে আসো। কাছে দিয়ে হচ্ছে কাণ্ড, তাহলে বুঝতে পারবা আর কি। ও প্রিয়া আসো দিয়ে তো উদাহরণ, কাছে দিয়ে হচ্ছে কাণ্ড। আর চকবাজারে সাকিয়া আপু, এটা হচ্ছে সাকার দ্বারা গুলা। বাকিগুলো তুমি এমনি পারবা, এসব এগুলো জাস্ট টেকনিক দেওয়া আছে, তুমি এমনি ইজিলি মিলাই নিতে পারবা। এগুলো বলে সময় নষ্ট করবো না, মানে শুধু শুধু ক্লাস লেন্দি করে লাভ নাই। মূলের দ্বারা প্রজনন হয় কোনটাতে? যদি আমি আগের স্লাইডটা তোমাকে বেশিক্ষণ রাখি নাই, রাখলে হয়তো তোমরা এটা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিতে পারতা। কিন্তু একটা কথাটা আমি মুখে উচ্চারণ করছিলাম, কি বলছিলাম? শয়তান ডালিয়া মিষ্টি পটল আর কোক খায়। তাহলে এখান থেকে বুঝতেছো মিষ্টি কি আছে, মিষ্টি আলুই আছে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। অলরেডি অনেকে পেরেও গেছে, অ্যান্সার করেও ফেলছো। আচ্ছা, এখন আসি আমরা বিভিন্ন কৃত্রিম অঙ্গজ প্রজনন, মানে এই যে কলমগুলা। ঠিক আছে, দেখো এখানে শাখা কলম আছে, মানে তুমি একটা শাখা কেটে নিয়ে বানাই ফেলছো। দাবা কলম মানে একটা অংশ বাঁকায় নিয়ে মাটির নিচে খুঁটি দিয়ে গেড়ে দিছো, ওইখান থেকে নতুন উদ্ভিদ পাইছো। চোখ কলম মানে মনে রাখবা কাটা আছে যেগুলা সেগুলা। গুটি কলম মানে হচ্ছে একটা গাছের শাখা তোমার পছন্দ হয়েছে, ওইটা থেকে তুমি নতুন গাছ বানাইতে চাও, এর মধ্যে একটা গোবর দিয়ে গুটি বানাইলা, উপরে একটা পানির পাত্র বসাইলা মাটির। এটা কিন্তু অবশ্যই কি হতে হবে? মাটির হইতে হবে। এমন না যে পানি দরকার পড়লে তুমি যে মাটির পাত্র এরকম উপর করে করে পানি ঢালবা, না। এটা মাটির ব্যবহার করে কেন? মাটির থাকলে কি হয়, এখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, যার কারণে এখান থেকে জলীয় বাষ্পগুলো সব বের হয়ে এসে এই জায়গাটায় আসবে। এটা একটা স্যাঁতসেঁতে অবস্থা তৈরি করবে, তখন এখান থেকে কি হবে? তোমার মনে করো মূল গজানো শুরু হবে, পরে তুমি এই গাছের এই অংশটা কেটে নিয়ে মাটিতে রোপণ করলে নতুন গাছ পাবা। তো আমার এগুলার পদ্ধতি নিয়ে একটাও প্রশ্ন আসবে না। আমার প্রশ্ন আসবে উদাহরণ নিয়ে, আর আমার প্রশ্ন আসবে স্টক এবং সায়ন নামে দুটো শব্দ নিয়ে। তো মনে রাখবা, এটা যদি মনে করো হয় সায়ন, আর এটাকে মনে রাখো স্টক। সায়ন আর স্টক। কখন সায়ন কখন স্টক? যে গাছের অংশ জোড়া দিবা, যে গাছের অংশ জোড়া দিবা, মনে করো এই অংশটাকে নিয়ে এখানে জোড়া দিবা, তাহলে যে গাছের অংশ জোড়া দিবা সেটা হচ্ছে সায়ন। তাহলে এইটা জোড়া দিচ্ছ। যার মধ্যে জোড়া দিবা, এখানে জোড়া দিচ্ছ, সেটা হচ্ছে স্টক। যেমন দেখো এখানে সায়ন, দেখো কাটা, সায়ন কিন্তু কন্টিনিউয়াস না, মানে কি তুমি সায়নটারে অন্য একটা গাছ থেকে কেটে নিয়ে আসছো, এনে এসে এখানে জোড়া দিয়ে দিছো, এই কারণে এখন পুরোটাকে কি বলছে? স্টক। ঠিক তেমনি দেখো এখানে একটা চোখ ছিল, এই চোখটা তুমি এখান থেকে কাটছো, কেটে নিয়ে এখানে জোড়া দিছো, এখানে দেখো এখান থেকে কাটছো দেখে এই চোখটা হচ্ছে সায়ন, এখানে এসে জোড়া দিছো দেখে এই জিনিসটা এখন হয়ে গেছে স্টক। তাহলে সহজ কথা কি, যে গাছের অংশ জোড়া দিব সে হচ্ছে সায়ন, যার মধ্যে জোড়া দিব সে হচ্ছে স্টক। বাস, কথা শেষ। এখন আসি আমরা আসল জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে দেখো কতগুলা কলমের কথা বলা আছে, শাখা কলম, দাবা কলম, জোর কলম, গুটি কলম, চোখ কলম। আমার তাহলে এটা উদাহরণ পড়তে হবে, ঠিক আছে? একটু সুন্দর মতো লেখা শুরু করো, আমরা এখানে খালি জায়গা রাখছি, আমরা লিখতে থাকি। প্রথমে আমরা লিখি শাখা কলম। শাখা কলমের উদাহরণ মনে, বা শাখা কলমের আরেকটা নাম আছে কিন্তু, কাটিং। ঠিক আছে, এটার জন্য মনে রাখবা, ছাগল আজ পাতা কেটে কেটে খাবে। ছাগল আজ পাতা কেটে কেটে খাবে। ঠিক আছে, দেখো এটা দিয়ে হচ্ছে সজিনা, গ দিয়ে হচ্ছে গোলাপ, ল দিয়ে হচ্ছে লেবু, কমলা লেবু। আজ, আজ দিয়ে হচ্ছে আপেল আর জবা। ঠিক আছে, আজ দিয়ে হচ্ছে আপেল ও আখ, ও আছে সাথে, আপেল আখ, এই দুইটা। জ দিয়ে হচ্ছে জবা। পাতা দিয়ে তো বুঝতেছো পাতাবাহার। কেটে কেটে মানে কি? কাটিং। খাবে দিয়ে কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে সজিনা, গোলাপ, লেবু, কমলা লেবু, আপেল, আখ, জবা, পাতাবাহার, এগুলো সব হচ্ছে শাখা কলম বা কাটিং এর উদাহরণ।
এরপর যাই হচ্ছে আমরা গুটি কলম। এর জন্য মনে রাখবা গুটিবাজ, পাগলা আজ লিচু খাবে। গুটিবাজ পাগলা আজ লিচু খাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই গুটি দিয়ে তো গুটি কলম। পাগলা দিয়ে আসো, পাগলা দিয়ে হচ্ছে পেয়ারা, প দিয়ে হচ্ছে পেয়ারা। গ দিয়ে হচ্ছে দুইটা, ঠিক আছে? গ দিয়ে হচ্ছে গোলাপ এবং গন্ধরাজ। গোলাপ, গন্ধরাজ। ল দিয়েও দুইটা, লেবু। আর তুমি চাইলে শুধু লেবু রাখো। ঠিক আছে, কেন? কারণ আ দিয়ে আছে হচ্ছে আম, জ দিয়ে জামরুল, আর লিচু তো লিচুই। এই কারণে আমি ওই ল দিয়ে লেবুর সাথে লিচু না লিখে, লিচু তো তুমি লিচু ডাইরেক্ট মনে রাখতে পারতেছো। তাহলে গুটিবাজ মানে গুটি কলম গুলো হচ্ছে পেয়ারা, গোলাপ, গন্ধরাজ, লেবু, আম, জামরুল, ঠিক আছে? আর এটা হচ্ছে লিচু। এগুলো সব হচ্ছে গুটি কলমের উদাহরণ। এবার আসো যেটা, সেটা হচ্ছে দাবা কলম। এটা যে মনে রাখবা, আপনার দাবি ঝুলে রয়েছে। আপনার দাবি ঝুলে রয়েছে, ঠিক আছে? দেখো, আপনার দিয়ে হচ্ছে আ দিয়ে হচ্ছে আঙ্গুর, আপেল, প দিয়ে পেয়ারা। দাবি তো দাবা কলম, ঠিক আছে? ঝুলে, এটা হচ্ছে জুই, আর হচ্ছে লেবু। জুই, লেবু ঝুলে রয়েছে, ঠিক আছে? তাহলে দাবা কলমও শেষ। তারপরে আসো হচ্ছে জোর কলম। জোর কলম হচ্ছে আজ বকুলরা জোর বেঁধে এসেছে, এটা মনে রাখবা। আজ বকুলরা জোর বেঁধে এসেছে, ঠিক আছে? তাহলে আজ দিয়ে হচ্ছে আম, আ দিয়ে হচ্ছে আম, জ দিয়ে হচ্ছে জাম, ব দিয়ে হচ্ছে বড়ই, ঠিক আছে? আর জোর তো জোর কলম, তাহলে আম, জাম, বড়ই। বড়ই মানেও কুল বড়ই একই কথা। তাহলে লাস্ট আমাদের বাকি থাকতেছে যেটা, সেটা হচ্ছে চোখ কলম বা বাডিং। চোখ কলম বা এর আরেক নাম কি বললাম? বাডিং। এটার জন্য কি মনে রাখবা? এটার জন্য মনে রাখবা হচ্ছে বি আর বি কেবল। বি আর বি কেবল, বি দিয়ে হচ্ছে বাডিং, আর দিয়ে মনে রাখবা হচ্ছে রোজ। রোজ মানে কি? গোলাপ। আরটা বি দিয়ে হচ্ছে বড়ই, ঠিক আছে? তাহলে বি আর বি কেবল, চোখ কলম যেটা, সেটা হচ্ছে বাডিং। বি দিয়ে বাডিং, আর দিয়ে রোজ বা গোলাপ, আর আরটা বি দিয়ে হচ্ছে বড়ই। তাহলে এইগুলা গেল হচ্ছে উদাহরণ। বাংলা হাতের লেখা আমার যথেষ্ট খারাপ হয়ে গেছে, অনেক বছর না লিখতে লিখতে। তো যাই হোক, শাখা কলম, গুটি কলম, দাবা কলম, চোখ কলম বা বাডিং, আর কি জোর কলম। এই দেখো সবগুলা কলম কিন্তু আমার মোটামুটি পড়ানো হয়ে গেছে। এই সবগুলো কলমের উদাহরণ তোমাকে মুখস্থ করতেই হবে।
কিছু কিছু উদ্ভিদে তো একাধিক কলম করা যায়। শোনো, একটার মধ্যে যে দাবা কলম করা গেলে তাকে অন্য কলম করা যাবে না তা না, কলম পদ্ধতি তো পুরোপুরি তোমার উপরে। ঠিক আছে, যে তুমি আইডিয়া তোমার যেখান থেকে খুশি করতে চাও। আর দেখা গেছে যার মনে করেন এই যে আমরা বললাম যে একটু আগে যে চোখ কলম, চোখ কার হবে? যার কাটা আছে। এখন আম গাছের কখনো কাটা দেখছো? তাহলে আম গাছের তো তুমি আর যাই করো কখনো চোখ কলম বা বাডিং করতে পারবা না। তো ওইটা হচ্ছে কথা, যে গুটি কলম, দাবা কলম, জোর কলম, চোখ, শাখা কলম কোনটার ক্ষেত্রে কি করা যায় আমার দরকার উদাহরণ মনে রাখা, বাস। এই গেল হচ্ছে আমাদের এতটুকুর কথাবার্তা শেষ, মানে আমাদের অ্যাকচুয়াল পড়ার একটা বিশাল পোর্শন শেষ হয়ে গেল। আমাদের অল্প একটু বাকি আছে, তোমরা পড়লাম। এখানে দেখো সব বইয়ের উদাহরণগুলা এখানে এক করা আছে। পার্থেনোজেনেসিস বা অপঙ্গজনী আমরা অলরেডি এটা পড়ে আসছিলাম, যে এটা একটা যৌন জননের পার্ট। এখানে কি হয়, মানে ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণে কনভার্ট হয়ে যায়, এটাই পার্থেনোজেনেসিস। উদাহরণ দেওয়া আছে, তার একটা জিনিস পড়বে যে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকর্পী। হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থেনোকর্পী। লেবু, কমলালেবু উদাহরণ। দুই প্রকার, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। খুবই মজার উদাহরণ মনে রাখা, এই সংজ্ঞা মনে রাখা। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস মানে কি? যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়েছে, তাহলে ডিম্বাণুটা কেমন হইতেছে? হ্যাপ্লয়েড। ওইটা নিষেক হয় নাই, ওইটা থেকে ভ্রূণ হয়েছে, তাহলে তোমার নতুন উৎপাদিত ভ্রূণটা এটাও কেমন হইতেছে? হ্যাপ্লয়েড হইতেছে। এই কারণে এটাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে এখানে মায়োসিস প্রক্রিয়ার পরিবর্তে মাইটোসিস হয়েছে। তাহলে পরে যে ডিম্বাণুটা থাকবে এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই ডিপ্লয়েড। দেখো লিখছে মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়, তাহলে ডিপ্লয়েড। এবার এই ডিম্বাণুটা নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করছে, তাহলে তোমার যে নতুন উদ্ভিদটা তৈরি হবে এটা কি হবে? ডিপ্লয়েডই তৈরি হবে। এই কারণে এটাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তা তুমি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জেনে গেলা। এখন এতক্ষণ জানছো কি, যে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি। তো শুক্রাণু কি দোষ করলো? অনেক সময় দেখা গেছে যে অনিষিক্ত শুক্রাণু থেকেও ভ্রূণ তৈরি করা যায়, যেখানে ডিম্বাণুর দরকার পড়ে নাই। ওইটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেসিস। দেখো, অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি, এবং এখানে এটাকে বলে অ্যান্ড্রোজেনেসিস। উদাহরণ কি? তামাক। অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ কি? তামাক। এখানে সবগুলা টার্ম আছে, প্রতিটার জন্য কিছু উদাহরণ, মানে সরি সংজ্ঞা কি ওয়ার্ড গুলো আমি এখানে নিয়ে আসছি। এই পর্যন্ত আমাদের পড়া শেষ। নিচের গুলা দেখো, অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি কি? ওই যে তোমার যে ভ্রূণ তৈরি হইতেছে এটা যদি দেহকোষ থেকে হয় তাহলে এটা অ্যাপোস্পোরি। অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি কি? এটা এক ধরনের অ্যাপোস্পোরি। এখানে ভ্রূণথলি গঠন হবে না, খালি শুধু অ্যাপোস্পোরিতে কি দেহকোষ থেকে তৈরি হবে। আর অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি কি? এটা ওয়ান কাইন্ড অফ অ্যাপোস্পোরি, কিন্তু এখানে কি তৈরি না হয়ে ভ্রূণ তৈরি হবে? সেটা হচ্ছে ভ্রূণথলি গঠন না হয়ে এখানে হচ্ছে তোমার কি হইতেছে? ভ্রূণ তৈরি হইতেছে। তাহলে তোমার অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনির জন্য মনে রাখতে হবে কি? ভ্রূণথলি গঠিত হয় না, ভ্রূণথলি গঠিত হয় না। আর অ্যাপোগ্যামি কি? ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকে হইলে অ্যাপোগ্যামি। আর এতক্ষণ যা যা পড়ছো সবগুলার মিলিত ফর্ম হচ্ছে অ্যাগামোস্পার্মি। মানে কি? পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি, এই সবগুলাকে একত্রে বলা হয় কি? অ্যাগামোস্পার্মি। একত্রে কি বলা হয়? অ্যাগামোস্পার্মি। এবং এই অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য যদি পরাগায়ন আবশ্যক হয় তাহলে এটাকে সিউডোগ্যামি বলে। এই ফাউল লাইন, এটার অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন কি এটা নিজেই বুঝি নাই, তোমাদের কি বোঝাবো? তো আমি এটাকে কিভাবে মনে রাখতে বলবো তোমাদের? তুমি জাস্ট মনে রাখবো অনুপ্রেরণা সৃষ্টি শব্দটা আসছে কিনা। অনুপ্রেরণা সৃষ্টি শব্দটা দেখবা, তাহলে তুমি অ্যান্সার দিবা এটা কি? সিউডোগ্যামি। অনুপ্রেরণা সৃষ্টি শব্দটা দেখলে অ্যান্সার কি দিবা? সিউডোগ্যামি। এবার আসছে পার্থেনোজেনেসিসের গুরুত্ব কি। সিম্পল কথা, দেখো অনেক সময় দেখা যায় যে যে বন্ধা যে একটা ব্যাপার আছে, সবসময় যে ফিমেলরাই ইনফার্টাইল হয় তা না, অনেক সময় মেলও তো স্টেরাইল বা ইনফার্টাইল হইতে পারে। তো পার্থেনোজেনেসিসের লাভ কি? দেখো, যদি কোনো মেল ইনফার্টাইল থাকে তাহলে তো ওই ওই মানে জেনাসটার মধ্যে আর কোনোদিন প্রজননই হইতো না। কেন? কারণ তার তো পুরুষগুলার কোনো ক্ষমতাই নেই, তাহলে কি ওইটা বিলুপ্ত হয়ে যেত। যেই কারণে দেখা গেছে যে যেহেতু এখন শুক্রাণু নাই, তো কি হচ্ছে? ডিম্বাণু নিজের থেকে অনেক সময় ভ্রূণ তৈরি করে ফেলতেছে। তার মানে আলটিমেটলি কি? সে প্রজাতির বিলুপ্তি হয়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতেছে, বন্ধ্যাত্বের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেছে, তাই তো? আচ্ছা, এই জিনিসটা কাজে লাগায় কি ব্রিডিং এ গবেষণা করা যাচ্ছে, এই কথাগুলো এখানে লেখা আছে। রিডিং পড়বা তাহলে হবে। আচ্ছা, অযৌন জনন যৌন প্রজননের পার্থক্য দেওয়া আছে, একদম সহজ। অযৌন প্রজনন মানেই হচ্ছে না। অযৌন প্রজনন মানেই কি না, দেখো তার জীবনে হ্যাঁ বলে কোনো কথাই নাই। গ্যামেট সৃষ্টি হয় না, গ্যামেটের প্রয়োজন হয় না, মায়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, বৈচিত্র্য সৃষ্টি হয় না। কম অভিযোজন ক্ষম মানে কি? বেশি অভিযোজন ক্ষম না,
নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, মানে কি উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে না। তার মানে সব নাবোধক কথাগুলাই কার জন্য প্রযোজ্য হচ্ছে? অযৌন জননের প্রযোজ্য। তার বিপরীত কথাগুলো দিলেই সেটা কার জন্য হবে? যৌন জননের জন্য হয়ে যাবে। আর আসলে আমরা উদ্ভিদের কৃত্রিম প্রজনন, তুমি আর্টিফিশিয়ালি প্রজনন করতে চাইতেছো, তাহলে কি করতে হবে? সিম্পল কথা, তুমি তাই মরা ধরা কোনো প্রকার প্রকরণ নিয়ে ওইটারে তুমি চাও না যে কৃত্রিম ভাবে প্রজনন করে, কারণ এমনি ওটা মরা ধরা, ওইটারে আমি আবার টাকা পয়সা খরচ করে আমার জেনেটিক অ্যাপ্লাই করে কেন আমি আবার এটা তৈরি করবো? তাহলে তোমার টার্গেট থাকবে যে তুমি দেখতেছো যে এমন একটা উদ্ভিদ যেটা আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু এটা অনেক দিন লাগে হইতে, আবার দেখলে হইলে অনেক এক্সপেন্সিভ, আবার এটা বাঁচায় রাখা অনেক টাফ। তুমি চিন্তা করতেছো আমি যদি এর মধ্যে থেকে স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যগুলা নিলাম আর এর নেগেটিভ পয়েন্ট গুলা ডিলিট করলাম, এবং এমন একটা উদ্ভিদ থেকে ওই নেগেটিভ পয়েন্ট গুলা ফুলফিল করলাম, মানে কি মনে করো এটা অনেক বেশি দিন লাগায় হয়, তুমি করলা কি আরেকটা বৈশিষ্ট্যের অন্য কোন একটা উদ্ভিদ দিলা যেটা হচ্ছে বছরে প্রায় প্রতি বছরই পাওয়া যায়, মানে সারা বছর ধরেই হয়, তুমি ওই জিনটা নিলা। আবার দেখলে এটা বাত্তিকায় রাখতে অনেক কষ্ট হয়, তুমি নিলে কি এমন একটা জিনিস যেটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6 ঋতুতে সুন্দর মতো টিকতে পারে, এরকম তুমি কিছু পার্টিকুলার জিন এনে এনে তুমি বসাইলা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হবে, এই যে তুমি জিনিসগুলো বসাই দিচ্ছ এখানে, তাহলে তুমি তোমার মন মতো নতুন প্রকরণ তৈরি করবা। এখানে তোমাকে আগে সিলেকশন খুব ইম্পর্টেন্ট, যে তুমি কি চাও, দেন তুমি এদের মধ্যে সংকর করো, হাইব্রিড বানাও। তারপরে হাইব্রিড বানানোর পরে যে জিনিসগুলো পাবে ওগুলো কি মিউটেন্ট, ওগুলো তো অ্যাকচুয়ালিতে এটা হওয়ার কথা না। তুমি এটারে কি করছো, বিভিন্ন ভাবে জোড়াতালি মেরা মেরা এটা এরকম বানাইছো, তাহলে কি এটা কি স্বাভাবিক স্বতন্ত্র ভাবে হয়েছে না কৃত্রিম ভাবে হয়েছে? কৃত্রিম ভাবে হয়েছে। তো কৃত্রিম ভাবে হইলেও এটাকে আমরা বলি কি মিউটেন্ট। ঠিক আছে, তাহলে আমার মেইন কাজ হচ্ছে আগে একটা জিনিস নির্বাচন করা বা সিলেকশন করা, দেন আমার কি এটাকে সংকরায়ন করব, তারপরে আমি এটাকে মিউটেশন করব, এটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। ঠিক আছে, এখন এটা তুমি এখান থেকে রিডিং করবা, কৃত্রিম প্রজনন থেকে এই ধাপগুলা রিডিং করবা, মুখস্থ করার কিছু নাই, জাস্ট রিডিং। প্রথমে আমরা কি করি, একটা প্যারেন্ট নির্বাচন করি বললাম, তারপরে তুমি কি করবা, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন করাইতে হবে। কৃত্রিম ভাবে মানে কি, মনে করো একটা ফুল, ফুলের মধ্যে তো এরকম গর্ভাশয় আছে, এরকম পরাগরেণু আছে। এখন এরা যদি নিজস্ব ওয়েতে পরাগায়ন করে ফেলে, তাহলে তো তুমি যেটা গোল তুমি তো সেটা অ্যাচিভ করতে পারতেছো না। এই কারণে কি করছে দেখো, প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন মানে কি, প্রয়োজনের বাইরের যত পুংরেণু আছে এগুলো তুমি মেরে ফেলবা, বা চাইলে তুমি সবগুলারই মেরে ফেলো, যে তুমি এই ফুলের পরাগ কোনো মেইল কোনো বৈশিষ্ট্য নিতে চাও না, তা তুমি সব মেরে ফেলো। এই যে পরাগরেণু সরায় ফেলা বা মেরে ফেলার প্রক্রিয়া, এটার নামই হচ্ছে ইমাস্কুলেশন। এবার তুমি মনে করো অন্য একটা ফুলের মেল গ্যামিট থেকে তুমি ব্রাশ দিয়ে কিছু পরাগরেণু নিয়ে এসে এখানে বসায় দাও, বা তোমার যে যেগুলো টার্গেট, তখন দেখা যাবে ধীরে ধীরে এখান থেকে এসে গর্ভাশয় নিষেক হবে, নিষেক হয়ে নতুন উদ্ভিদ তৈরি করবে। তো এই জিনিসগুলোর জন্য তুমি কি করবা, এই ব্রাশিং টাশিং করে এটার একটা ব্যাগ দিয়ে আটকে রাখবা, লেবেলিং করে দিবা যে তুমি কার সাথে কার ক্রস করছো কি কি। আলটিমেটলি দেখবা তোমার যেটা টার্গেট ছিল যদি এটা তৈরি করতে পারো, দেন তুমি এখান থেকে বীজ সংগ্রহ করবা। এই বীজটা মাটিতে বপন করলে যদি এখান থেকে গাছ হয়, ওটা হবে প্রথম বংশধর। প্রথম বংশধরকে আমরা বলি হচ্ছে F1। এবার এই F1 ব্যবহার করে এবার তুমি এটা নতুন নতুন যা খুশি তা তৈরি করতে থাকো। মানুষকে করা যায় না এরকম, এটা ক্লোনিং করা যায় তো এক সময়, কিন্তু এখন দেখা গেছে যে এটা হার্মফুল। আর সব সময় মনে করো উদ্ভিদে যেরকম সাকসেস রেট, হিউম্যানের সাকসেস রেট নাই। ওই রোবট মুভিটা তো দেখছোই, ঠিক আছে, ওই রোবট তুমি বানাইতে পারবা, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি যে ইমোশনের ব্যাপারটা, এই জিনিসগুলো আসলে তুমি করতে পারবা না। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু গবেষণা চালাইতেছে, ঠিক আছে, এরকম কোনো কিছু বানানো যায় কিনা। দেখবো অদূর ভবিষ্যতে বা বানানো গেছেও হয়তো। এই দেখো কৃত্রিম হাইব্রিডেশন কি করছে দেখছো, এখান থেকে যে পরাগরেণু গুলাকে সরাই ফেলছে, অন্য একটা থেকে পরাগরেণুর থেকে এরকম ব্রাশ দিয়ে এনে এই যে গর্ভমুণ্ডের মধ্যে বসাই দিল, ব্যাগ দিয়ে আটকাই দিলা, লেবেল বসাই দিচ্ছে। এই যে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে যে ওরা কি করছে, এই যে আলু আর টমেটোরে দেখছে যে টমেটোর কি প্রচুর নিউট্রিয়েন্ট ভিটামিনস আছে, আর আলু হচ্ছে যে কোনো জায়গায় যেমনি খুশি এমনি হয়। তো এই দুইটারে ক্রস করলো, ক্রস করে তারা যে জিনিসটা পাইলো সেই জিনিসটার নাম কি দিল, পোমেটো। জিনিসটা পাইলো, জিনিসটার নাম কি দিল, পোমেটো। আলটিমেটলি কি হলো, আলুর দাম কম টমেটোর তুলনায়, কিন্তু এখন তুমি আলু কিনে ওইটার মধ্যে টমেটোর যে পুষ্টি গুণাগুণ, এই গুণাগুণ গুলাও পাচ্ছ, এবং আলু কি আবার কার্বোহাইড্রেটের অভাব পূরণ করতেছে। তার মানে তুমি দেখো মাল্টি ফাংশন তুমি সেখানে একটা জিনিস থেকেই পাচ্ছ। তো এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন প্রক্রিয়া, আমার টার্গেট। নিচের কোনটা কৃত্রিম জননের ধাপ নয়, এটা অ্যান্সার দাও।
ভেরি গুড, কারণ রিকম্বিনেশন তো তোমাদের লাস্টের আগের অধ্যায়ে আছে, তোমরা এখানেই পারবা, সবাই পারছো। এন্ড কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব তোমার বইয়ের লাস্টের মোটামুটি 2.5 পেজ জুড়ে এই কথাগুলো লেখা আছে। এই সবগুলো তুমি সাধারণ জ্ঞান হিসাব করে রিডিং করবা, ঠিক আছে? আমার এখানে কি আছে বইয়ের মধ্যে দেখবা একটা ভুট্টা উৎপাদন আছে না, ভুট্টা, ওইখানে আছে মানে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে বিজ্ঞানী G.H. শাল নামে একজন ব্যক্তি আছে, 1908 সালে ভুট্টার প্রথম কৃত্রিম প্রজনন আবিষ্কার করে। এই জিনিসটা একটু জানবা। আর কি জানতে হবে? রোগ প্রতিরোধী জাত উৎপাদন, এই পয়েন্টটা মুখস্থ থাকতে হবে। কেন? এখানে 4টা ধানের কথা বলা আছে, একটা নাম হচ্ছে মুক্তা, একটা নাম হচ্ছে কাজী, একটা নাম হচ্ছে মোহিনী, আর একটা নাম হচ্ছে শাহিবালাম। তো এদের স্ট্রেন গুলো এরকম, বাংলাদেশ রাইস, রেলওয়ে না কিন্তু বাংলাদেশ রাইস। কত কত এরকম 10, 14, 15, 16। এন্ড কার জন্য কত হবে, কিভাবে কি মনে রাখবা? একদম সিম্পল, যাকে লিখতে বেশি জায়গা লাগবে সে সংখ্যায় বেশি। তো কাকে লিখতে বেশি জায়গা লাগে? শাহিবালাম, এখানে সে সংখ্যায় বেশি 16। তার চেয়ে একটু কম কে মোহিনী 15। ঝামেলা হইতেছে মুক্তার গাজিরে নিয়ে। কেন? কারণ দুইজনকে লিখতে তোমার কয়টা স্পেস দরকার? 2টা স্পেস। দুইজনকে লিখতে তোমার কয়টা স্পেস দরকার? 2টা স্পেস দরকার। সিম্পল কথা। মুক্তা লিখলেও আমার 2টা স্পেস লাগতেছে, গাজিরে লিখতেও আমার 2টা স্পেস লাগতেছে। এখানে ঝামেলায় যাবা না, ছোট কাল থেকে শিখে আসছো ভদ্রতার খাতিরে। সারা জীবন কোথাও কোনো জায়গায় ঝামেলা পড়লে এবং সেই ঝামেলা যদি কোনো ফিমেলের সাথে হয়, অবশ্যই অবশ্যই সেখানে হার মেনে যাবা, তাহলে তুমি জয়ী হবা। সেটা কি? সেটা হচ্ছে লেডিস ফার্স্ট। যাই হোক না কেন, লেডিস ফার্স্ট। তার মানে সুন্দর মতো বলবা, মুক্তা আপা আপনি সামনে বসেন, মানে ওনার হচ্ছে 10, গাজী বাইরে বলো একটু পিছনে যাও, সে হচ্ছে 14। তাহলে মুক্তা, গাজী, মোহিনী, শাহিবালাম। মুক্তার স্ট্রেনটা হচ্ছে 10, গাজীর হচ্ছে 14, মোহিনীর হচ্ছে 15, এবং শাহিবালামের কত? 16। ঠিক আছে? বইয়ে 11 আছে কোনো কোনো বইয়ে, আমার 11 দরকার নাই। আমার দরকার হচ্ছে কেবলমাত্র কি মনে রাখা? 10, 14, 15, 16 ধানগুলোর নাম, বানানের সাইজ দেখেই তুমি বুঝবা কোনটা কার জন্য প্রযোজ্য। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ মনোযোগ সহকারে বসে বসে এই উদ্ভিদের গাছগাছরা সম্পর্কে কথাবার্তা শোনার জন্য। তো আশা করব নেক্সট ক্লাসে, আই মিন যখন তোমাদের সলভ ক্লাস নিব, বা তোমরা হচ্ছে পরীক্ষা, এটার তোমার ফল পাওয়া হচ্ছে যেদিন তোমরা এক্সাম দিবা, ওই এক্সামের মধ্যেই। তো ইউজুয়ালি আমি ক্লাসে যে কথাগুলো বলে থাকি এগুলাই পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে দিয়ে রাখি, ঠিক আছে? তো আমার কথাগুলো যদি ভালো মতো শুনে থাকতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি নেক্সট পরীক্ষায় খুবই হেল্পফুল হবে তোমার জন্য। আর এটাই। আর তোমাদের হচ্ছে গ্রুপের মধ্যে দেখবে একটা থ্রেড খুলে দেওয়া হবে, যেখানে উদ্ভিদের প্রজনন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তোমরা সবাই ওখানে লেখার চেষ্টা করবা। ওইখানে আমি পারি বা আমার যে সাবঅর্ডিনেটসরা আছে সবাই সুন্দর মতো চেষ্টা করবে তোমার ওই সমস্যাগুলা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর এই ক্লাসটা তো গ্রুপে থাকবেই, একটু পরে তোমরা যদি দরকার হয় এই ভিডিওটা একটু আবার দেখে নিও, দরকার হলে একটু টেনে টেনে দেখে নিও, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের পড়া। না আর পড়াবো না রে ভাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।